ঠিক আছে, শুভম শুরু কর। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। আমি হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র শুভম জানা। বর্তমানে আমি এখন জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চ বেঙ্গালুরুতে এই বছর ইন্টিগ্রেটেড পিএইচডি এমএসসি পিএইচডি কোর্সে ভর্তি হয়েছি। হলদিয়া গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এবং আনসার্টেনিটি প্রিন্সিপাল ইউর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সবাইকে জানাই স্বাগত। অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স এর আজকের 15তম ক্লাস। এর আগে বেসিক মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সে ক্লাস হয়েছে। লিনিয়ার অ্যালজেব্রারও ক্লাস শুরু হয়েছে। স্পেস টাইম নিয়ে আমাদের স্টুডেন্টদের অনেকের অনেক প্রশ্ন ছিল। আমরা খুবই ভাগ্যবান যে আমরা আজ আমাদের মধ্যে পেয়ে গেছি সম্মানীয় এসএসজি স্যারকে। উই হার্টিলি ওয়েলকাম ডক্টর সৌমিত্র সেনগুপ্ত, প্রফেসর অফ আইএসসিএস কলকাতা। এবার আমি এই কোর্সের কোঅর্ডিনেটর হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর দেবলীনা ম্যাডামকে অনুরোধ করছি কিছু বলার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শুভম। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, যে প্রথমে মানে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি স্পেস টাইমই শুধু নয়, মানে অনেক রকম টপিক নিয়ে এর আগে কোশ্চেন করছিল। এবার যেহেতু এসএসজি স্যার এর আগে স্পেস টাইম নিয়ে আমাদের চ্যানেলেই মানে দুদিন আর কি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করেছিলেন, সেই জন্য। আর তারপর স্যারও কয়েকটা অপশন দেওয়াতে আমি তখন স্যারকে বললাম যে তাহলে স্যার ওই দুটো যেহেতু আছে ওটা ওদেরকে পাঠিয়ে দেবো, আর আপনি তাহলে অন্য কিছু নিয়ে যদি বলেন তাহলে ভালো হয়। এবারে সেটা যেটা ফাইনাল যেটা টপিকটা ঠিক হয়েছে সেটা আমার মনে হয় যে সাসপেন্সই থাকুক, যদিও আমি গ্রুপে লিখে দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না, সেটা স্যারই বলবেন। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে যেটা বলতে চাইছি, এটা স্টুডেন্টরাও একমত হয়েছে। আমরা তো সকলেই জানি যে এখন যে ঘটনাটা নিয়ে মানে সারা দেশ এমনকি দেশের বাইরেও বহু জায়গাতে সকলেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে, সেটা হলো আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড। এমনকি আমিও যে এখানে এসেছি, আমিও এখন হসপিটালেই আছি, সেখানেও মানে খুবই থমথমে পরিবেশ। এবং আজকে তো আউটডোরও বন্ধ, আইএমএ অ্যানাউন্স করেছে আহ মানে সাসপেনশন অফ ওয়ার্ক। তো সেই জন্য আমরা চাইছিলাম যে এই ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমরা মানে বিচারের দাবি জানিয়ে একটি ব্যানার ডিসপ্লে করব, এবং সকলকে অনুরোধ করছি যে ব্যানারটি 1 মিনিট ধরে ডিসপ্লে হবে, এবং এই 1 মিনিট আমরা যেন মানে এখানে স্লোগান দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু আমরা মনে মনে যেন প্রতিবাদে এক হয়ে থাকি, এবং আমরা যেন প্রতিবাদ মানে সুবিচার না পাওয়া পর্যন্ত আমরা যেন এটা না ভুলি। তো আমি সৌমিধ্যকে অনুরোধ করছি ব্যানারটা ডিসপ্লে করার জন্য। আর এখন আমরা 1 মিনিট সাইলেন্সে থাকবো। অনেক ধন্যবাদ সৌমিত্র। তুই এবার স্ক্রিন স্টপ শেয়ারিং করে দে, 1 মিনিট হয়ে গেছে।
স্যার Welcome, আপনাকে welcome. তাহলে অনুরোধ জানাচ্ছি আপনার লেকচার শুরু করার জন্য। দেবলীনা, তোমাদের সবাইকে এবং তোমাদের এখানে যারা সব ছাত্রছাত্রীরা এসছে আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমাদের সঙ্গে ফিজিক্স সায়েন্স নিয়ে কথা বলতে আমার সবসময় খুব ভালো লাগে এবং আইডিয়ালি এগুলো সামনাসামনি হলে আরো ভালো হয় অফলাইনে, কিন্তু নানান সমস্যার জন্য সবসময় সেটা করা হয়ে ওঠে না। তাই এরম ভাবে মিট করে আমাদের নিজেদের যে সায়েন্স নিয়ে যে আমাদের এক্সাইটমেন্ট সেটা শেয়ার করাটা আমাদের কাছেও একটা খুব বড় অপরচুনিটি, অন্তত আমি সেটা সবসময় ফিল করি। এবং এটাও সত্যি যে স্টুডেন্টদের কোয়েশ্চেন থেকে আমি সারা জীবনে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখি। তাই তোমাদের কাছে আমার প্রশ্ন যে তোমাদের যে যা প্রশ্ন আছে তোমরা মাঝে মধ্যে করতে পারো টক চলাকালীন, আর শেষে তোমাদের নিশ্চয়ই তোমাদের যা প্রশ্ন আছে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আমি আজকের বিষয় পরে আসছি, তার আগে আমি একটা কথা বলি যেটা দিয়ে আজকে তোমাদের এটা শুরু হলো। সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যে বা কলকাতা শহরের ওপরে, সেটা অভাবনীয় এবং আমার কাছে এরম ঘটনা যে ঘটতে পারে এটা কিন্তু আমি সত্যি আমার চিন্তার বাইরে। আমি এই কারণেই খুব তোমরা বলতে পারো মানসিকভাবে আমিও খুব বিপর্যস্ত। তার কারণ হচ্ছে যে আমাদের একটা আশা থাকে বা এক্সপেকটেশন থাকে যে একটা জিনিস কতটা খারাপ হতে পারে তার একটা লিমিট থাকে, তো যে এর চেয়ে খারাপ নিশ্চয়ই হবে না। কিন্তু এই ঘটনাটা আমার অন্তত সেই জায়গার বিশ্বাসটাকে একদম নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা যদি সভ্য সমাজের বুকে হতে পারে তাহলে সেই সমাজটাকে সভ্য বলা যায় কিনা সেটা খুবই সন্দেহের বিষয়। এবং এইগুলোকে আমরা যদি সম্মিলিতভাবে এগুলোর বিরুদ্ধে না দাঁড়াই তাহলে কিন্তু এই জিনিস এখান থেকে এটা আরো উত্তরোত্তর বেড়ে যাবে এবং এটা আমার কাছে বিরাট চিন্তার বিষয়। তাই তোমাদের সবার পার্টিসিপেশন, তোমাদের সবার এগিয়ে আসাটা খুব জরুরি, যে এই ধরনের কোনো ঘটনায় কোনো মানুষ যেন কখনো একা ফিল না করে, কেউ যেন এটা না ভাবে যে সে কারণ একা হয়ে যাওয়ার সমস্যাটা হচ্ছে একাতে মানুষ ভয় পায়, একসঙ্গে থাকলে মানুষ ভয় পায় না। তাই এটা সবসময় মনে রেখো যে এইরকম ধরনের অন্যায় কেন, এর চেয়ে অনেক কম হলেও প্রতিবাদ করবে। আর এরম জিনিস এটা কিন্তু আমাদের পক্ষে একটা চরম লজ্জার বিষয় যে এরম একটা ঘটনা এখানে ঘটলো। তো আমি আমাদেরই একজন সহকর্মী ভাবি সে মেয়েটিকে, যে ডাক্তারি পড়ছিল এবং সে আমাদেরই মতো একজন সায়েন্সের একজন স্টুডেন্ট, সে এইভাবে চলে গেল। সেটা আমার কাছে আমি এখনো মেনে নিতে পারছি না, সত্যি কথা বলছি তোমাদের। তাই আমি আজকের যা বলবো সেটা ওর উদ্দেশ্যেই বলবো, ওকে ভেবে বলবো। এবং তোমাদের কাছে আমাদের এই অনুরোধটা রইল যে এই যে ঘটনাটা ঘটেছে এটাকে খুব সিরিয়াসলি নিও। আমি এবার আবার আজকের বিষয়ে আসবো। সেই বিষয়ে আমি আমার প্রেজেন্টেশনটা আমি একটু শুরু করছি তোমাদের সঙ্গে। আচ্ছা, এই প্রেজেন্টেশনটা কি করে করে বলো তো, তোমরা আমাকে একটু হেল্প করবে এটা করতে। আমি দাঁড়া এক মিনিট। আমি স্ক্রিন শেয়ার করে করবো, কি করবো বলো তো আমাকে একটু, ক্যান ইউ জাস্ট গাইড মি। আচ্ছা, আমি প্রথমে প্রেজেন্ট নাওতে যাবো তো। মানে আসলে না, আমি জুম বেশি ইউজ করি বলে গুগল নাও, আমি গুগল মিটটা অনেকদিন করিনি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্রোম ট্যাবে গেছি, এবার উইন্ডো এন্টায়ার স্ক্রিন করবো তো। হ্যাঁ, এন্টার স্ক্রিন করলাম। আচ্ছা, এবার আমি শেয়ার অপশনটা তো আসার কথা। উইন্ডো এলো। আচ্ছা, আমি এবার একটা কিছু হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, এবার আপনার স্ক্রিনটাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমি তোমাদের এইখানটা থেকে বেরিয়ে যাচ্ছি, আমি মূল স্ক্রিনে চলে যাচ্ছি। আবার
তোমরা কি ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এবার সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এবং কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? আশা করি কোনো অসুবিধা নেই। না না, অসুবিধা হ্যাঁ নেই। স্যার, কথা স্পষ্ট আচ্ছা। এসেছে। আচ্ছা, এই আজকের বিষয় আমাকে দেবলীনা বলেছিল, আমাদের খুব প্রিয় ছাত্রী, এ জার্নি টু এ হিডেন ওয়ার্ল্ড অফ এক্সট্রা ডাইমেনশনস। আমি এই বিষয়টা এই কারণে সিলেক্ট করলাম যে আমি ওর সঙ্গে কথা বলছিলাম এর আগে, অতীতে আমি তোমাদের স্পেস টাইম নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের সব উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটা স্পেস টাইম নিয়ে একটা একটু আধুনিক বিষয় আমার মনে হলো এটা যদি তোমাদের একটু বলি তোমরা একটু ইন্টারেস্টিং লাগবে। এটাও স্পেস টাইম, কিন্তু স্পেস টাইমের এমন একটি বিষয় যেটা নিয়ে নানান গবেষণা চলছে বর্তমানে, এবং আমিও সেই গবেষণার, আমার রিসার্চের একটা বড় অংশ এটা। আমি খুব সহজভাবে তোমাদের এটা একটু বোঝানোর চেষ্টা করব, করে তারপরে তোমাদের যা যা প্রশ্ন আছে আমি সেটা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা হচ্ছে জার্নি টু এ হিডেন ওয়ার্ল্ড, একটা লুকিয়ে থাকা পৃথিবী, তার যেন এক্সট্রা স্পেস আছে আমাদের, সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। এটা ব্যাপারটা কি সেটা এত ইন্টারেস্টিং, এবং আমার এই বিষয়ে রিসার্চ করতে আমি খুব এনজয় করি এটা করতে। তা কেন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা জানো যে আমাদের অনেক রকম ডাইমেনশন হতে পারে। যেমন ধরো একটা, এই যে পিঁপড়েগুলো এখান দিয়ে যাচ্ছে তোমরা দেখছো, এটা মোটামুটি একটা লাইন দিয়ে যাচ্ছে, আমরা বলি এর একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, কারণ এটা একটা লাইন ধরে যাচ্ছে। এখানে দেখো সেই পিঁপড়েগুলোই পাশের ছবিতে তারা একটা প্লেনের উপরে, একটা কাগজের উপরে ছোটাছুটি করছে, তারা টু ডাইমেনশনাল মোশন। তুই মনে মনে ভাবো যে এই পিঁপড়েগুলো শুধু একদিকে দেখতে পাই, তাই তারা ভাবে যে পৃথিবী, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা এক ডাইমেনশনাল। এই পিঁপড়েগুলো তারা কিন্তু প্লেনের উপরে কিছু দেখতে পায় না, তারা ভাবে যে এটা টু ডাইমেনশনাল। আর এই দেখো আমরা নিচে রয়েছি, আমরা তো একটা থ্রি ডাইমেনশনাল, আমরা তো, তোমরা সবাই, আমরা একটা থ্রি ডিমেনশনাল ছবি দেখতে পাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এরকম একটা থ্রি ডিমেনশনাল স্পেস, এবং আমরা ভাবি যে আমাদের স্পেসটা থ্রি ডিমেনশনাল। প্রশ্নটা হলো কতগুলো স্পেস ডাইমেনশন আছে, কতগুলো স্পেসের, মানে আমাদের এক্স ওয়াই জেড যেটাকে আমরা বলি, যেটা দিয়ে আমরা একটা স্পেসে একটা বস্তুর অবস্থানকে লোকেট করি, এরকম কটা ডিরেকশন আছে যেটা দিয়ে আমরা সেটা করতে পারি। আমরা বলি এটা দৈর্ঘ্যর ডিরেকশনে, প্রস্থর ডিরেকশনে, উচ্চতার ডিরেকশনে, ধরা যাক এক্স ওয়াই আর জেড, আমরা তিনটে কোঅর্ডিনেট দিয়ে বলি, আমরা বলি স্পেসের ডাইমেনশন হচ্ছে 3। এটা তোমরা সবাই জানো। এবার আমি তোমাদের একটা প্রশ্ন করতে পারি যে তোমরা কি করে জানলে এটা? তখন তোমরা বলবে যে আচ্ছা সেটা তো আমরা দেখি, এটাই তো আমরা দেখতে পাই, এটাই জানা। তো আমি তখন তোমায় বলতে পারি যে এইটা যদি তোমার উত্তর হয় যে এটা আমরা তিনটে স্পেস আমরা দেখতে পাই, তাহলে কিন্তু উত্তরটা ভালো উত্তর নয়। তার কারণ হচ্ছে যে পৃথিবীতে কত রকম জিনিস আছে, সো মেনি থিংস উইচ উই ক্যানট সি ইজিলি, আমরা তো দেখতে পাই না। তার মানে কি সেটা নেই? তাহলে হতে পারে যে মেবি দেয়ার আর মোর স্পেস ডাইমেনশনস উইচ আর ইনভিজিবল, তাদের আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না সেটা স্বতন্ত্র প্রশ্ন, আমরা সেটাই আসবো। কিন্তু ওটা তো হতে পারে যে স্পেসের যে তিনটে ডিরেকশন আমরা দেখতে পাই, বা আমাদের ব্রেন পারসিভ করতে পারে তিনটে, আমাদের ব্রেনটা তো, তুমি তো চোখ দিয়ে দেখো, এটা একটা ব্রেনের ট্রান্সলেশন, আমাদের এক্সপিরিয়েন্সটা, সেটা হয়তো আমরা তিনটের বেশি পারি না, তার মানে সেটা নেই তা নয়। এখন তুই বলতে পারো যে হ্যাঁ সেটা সত্যি, তা ঠিক, কত কিছু তো আমি দেখি না। তুমি কি একটা অ্যাটম দেখে, তুমি কি একটা ইলেকট্রন চোখে দেখেছো কোনোদিন? দেখোনি, কিন্তু তাও তুমি তো মেনে নিয়েছো। কেন মেনে নিয়েছো? কারণ তোমরা জানো তার ইনডিরেক্ট, আমরা চোখে দেখতে না পারি, কিন্তু তার ইনডিরেক্ট অস্তিত্ব কতগুলো ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। তো তাই আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা তো যুক্তি দিয়ে মেনে নিলে যে এটা হয়তো থাকতে পারে, ধরা যাক এটা আছে। যদি থাকে তাহলে তাদের কি কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব আছে আমাদের যে থ্রি ডাইমেনশনাল ইউনিভার্স আমরা যেটা দেখতে পাই তার উপরে? অর্থাৎ সেগুলো আছে, আমরা দেখি, আমরা দেখতে পাই না, কিন্তু তার একটা প্রভাব আমাদের ইউনিভার্সের উপর আছে। এটা কি সম্ভব? আর দ্বিতীয় কথা একটা উত্তর দিতে হবে, সেটা খুব কারেক্ট প্রশ্ন, যে তারা ইনভিজিবল কেন? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ইলেকট্রন ইনভিজিবল কেন, তুমি বলবে ইলেকট্রনটা এত ছোট সেই জন্য ইনভিজিবল, তাই দেখতে পাই না। এক্ষেত্রে কি সেটাই কারণ? তাহলে একটা ছোট স্পেস মানে কি? অর্থাৎ অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে, কিন্তু এটা আশা করি তোমরা আমার সঙ্গে মেনে নেবে যে যে এটা থাকতে পারে না, এটা বলার মতো কোনো কারণ নেই।
এটা আছে, এটা আমরা বলতে পারছি না, এটা থাকতে পারে না। এখন তুমি বলতে পারো যে আচ্ছা কেন আমি এটা নিয়ে এরকম মাথা ঘামাচ্ছি? ঘামাচ্ছি এই কারণেই যে তোমরা কোনোদিন কখনো ভেবেছো যে ৩ সংখ্যাটা যারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, বা যে মানে আমি কোনো মানুষের কথা বলছি না বা কোনো ঈশ্বরের কথা বলছি না, কিন্তু কোনো একটা সৃষ্টি তো হয়েছে কোনো ভাবের ভেতর থেকে। তাতে ৩ ডাইমেনশনটার কি ৩ সংখ্যাটার কি কোনো স্পেশালিটি আছে? যে আমরা 3 ডিমেনশনাল ইউনিভার্স করলাম, নাকি এটা আমাদের মানুষের একটা পারসেপশন? আসলে আর অনেক কিছু আছে। তো তোমরা ভাবতে পারো যে মানুষ চিন্তার পরিধি কোথায় চলে গেছে। দেখো আজকে সায়েন্স কোথায় চলে গেছে, যে সায়েন্স এইগুলোকে নিয়ে ভাবে, এবং শুধু ভাবে না, ভাবার কতগুলো সঙ্গত কারণ আছে। আমি সেটা তোমাদের একটু বলি। প্রথম আমরা উত্তরটা দিই কেন তারা ইনভিজিবল হতে পারে, তারপরে আমরা আসবো। একটা পসিবল কারণ হতে পারে দে আর ভেরি স্মল, খুব ছোট্ট, যেটা তোমরা ইলেকট্রনের ব্যাপারে বলো, অ্যান্ড ক্যানট বি ডিটেক্টেড, আমরা ডিটেক্ট করতে পারি না। মোস্ট পাওয়ারফুল মাইক্রোস্কোপ যেটা দিয়েও পারি না। এবং তোমরা হয়তো জানো যে এখন আমাদের সবচেয়ে ছোট সাইজ যেটা আমরা ডিটেক্ট করতে পারি, সেটা হচ্ছে অফ দি অর্ডার অফ 10⁻18 মিটার, মানে 1-এর পরে 8 দশমিকের পরে 18টা শূন্য 1, মানে কত ছোট্ট তুমি ভেবে দেখো। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট জিনিস আমরা দেখতে পাই। এবং এই মেশিনটার নাম লার্জ হেড্রন কোলাইডার। এই হ্যাঁ বলো। স্যার একটু ইন্টারাপ্ট করছি, বলছি আপনি কি মানে কোনো পিপিটি দেখাচ্ছেন? আমরা কিন্তু পিপিটিটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ অফকোর্স পিপিটি দেখতে দেখাচ্ছি, কি তাহলে কি করে হবে? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম আপনি তো গল্পের মতো বলছেন। না না না, মানে আপনার একদমই না। স্ক্রিনটা, আপনার গুগল মিটটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পাওয়ার পয়েন্টটা তো দেখতে পাচ্ছি না। না না, পাওয়ার পয়েন্ট, আমি তো পাওয়ার পয়েন্টে শেয়ার করলাম। এটা কি হলো? দাঁড়াও, এটা কি হলো? তাহলে তো পুরো ব্যাপারটা ঘেটে যাচ্ছে। দাঁড়াও এক মিনিট। না এটা না তো স্যার, কিছু ঘটছে না, আপনি তো এতক্ষণ না গল্পই বলছেন। না, গল্পটা, ছবিটা দেখতে পেলে গল্পটার অন্য মজা হতো। ইউ আর প্রেজেন্টিং বলছে কেন তাহলে? স্টপ মানে প্রেজেন্টিং বলি। আপনি, না না স্যার, আচ্ছা আপনি, আচ্ছা দাঁড়াও। আপনি যেটা করছিলেন ওটা করে আপনি যদি পাওয়ার পয়েন্টটা তুলে রাখেন ওইদিকে তাকিয়ে বলেন, তাহলে আমরা দেখব। আমি বুঝলাম না। ধরো আমি এখানে আবার ঢুকেছি, হ্যাঁ, হ্যাঁ, ক্রোম ট্যাব হলো। আচ্ছা এবার উইন্ডোজ একটা অপশন আছে আর এন্টায়ার স্ক্রিন একটা অপশন আছে, কোনটা দেবো? আপনি এন্টার স্ক্রিনটা দিন। এন্টায়ার স্ক্রিন দিলে না শেয়ার অপশনটা আসছে না, কেন আমি বুঝতে পারছি না। উইন্ডোজটা দিলে আসছে। আচ্ছা, উইন্ডোজ দিলে আপনার পিপিটিটা কি উইন্ডোতেই খোলা আছে, মানে কোনো আমার গুগল পিপিটিতে আমার ক্রোমে? ডেস্কটপে খোলা আছে। আচ্ছা, ডেস্কটপে খোলা। তাহলে মানে পিপিটিটার অপশনে আসছে না, মানে উইন্ডোজ বা পিপিটি? আচ্ছা উইন্ডোজে আসার পরে আমি শেয়ার দিলাম ধরো, হ্যাঁ আমি শেয়ার টিপলাম। শেয়ার টিপলে, আচ্ছা শেয়ার টিপলে একটু দাঁড়াও। হ্যাঁ, এবার আপনি আপনার পিপিটিটা তুলুন, আপনার সামনে পিপিটিটাই খোলা থাকবে, মানে আপনিও পিপিটিটা দেখবেন আর আমরাও দেখবো। আমি তো তাই করেছিলাম জানো। এবার আমি পিপিটিটা খুলছি, হ্যাঁ আমি এবার পিপিটিটা আচ্ছা খুললাম। আচ্ছা দাঁড়াও আচ্ছা। এক সেকেন্ড, দাঁড়াও আমি পিপিটিটা খুলছি। তোমরা এখন কি দেখতে পাচ্ছ বলো তোমাকে? এখন তো আপনার গুগল মিটটাই পুরো দেখতে যাচ্ছে, মানে আপনার গুগল মিট, আপনাকে আমার দেখা গুগল মিট যাচ্ছে। দেখছো? আচ্ছা এবার আমি পিপিটি খুললাম, এবার কি দেখছো? পিপিটি তো দেখতে পাচ্ছি না। এবার আমি পিপিটি খুলে পিপিটি দেখতে পাচ্ছ না? আশ্চর্য তো। দাঁড়াও, পিপিটি না খুললে তো এটা খুব মুশকিলের ব্যাপার। দাঁড়াও একটু দাঁড়াও তো, আমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি যেটা কি হচ্ছে। দাঁড়াও। আপনি এন্টার স্ক্রিন দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা এন্টার স্ক্রিন আমি দিচ্ছি, দাঁড়াও সেটাই দিচ্ছি। এন্টার স্ক্রিন দিলাম, দেওয়ার পরে ও আচ্ছা দাঁড়াও এবার হয়। এবার দেখো তো, কারণ শেয়ার ইউর স্ক্রিন, গ্রুপ মাইট নট হ্যাভ স্ক্রিন রেকর্ডিং পারমিশন। ও দাঁড়াও এক মিনিট, দাঁড়াও একটা মিনিট, রিমাইন্ডার, জাস্ট এ মিনিট। লোকেশন সার্ভিস, দাঁড়াও। স্যার এক মিনিট দাঁড়ান, এই সমৃদ্ধি আছিস? হ্যাঁ তো বলি না, দি বলো। হ্যাঁ, বলছি তুই এসএসসি স্যারকে কোহোস্ট অ্যাড করতে, মনে হয় আমার কিছু কি করবো? এই আমাকে যেমন কোহোস্ট করেছি সেরকম এসএসসি স্যারকেও কোহোস্ট কর। আচ্ছা করছি। ও আমিও করতে পারছি, ও দাঁড়া দাঁড়া, হ্যাঁ আমি করেছি স্যার। এবার দেখুন তো শেয়ার করতে পারছেন কিনা। আচ্ছা এবার আমি এটা নিলাম,
Can't share your Google Chrome might not have been screen recording permission on your computer. Go ও to এটা দাঁড়া আপনার দাঁড়া 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 কি হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড। স্ক্রিন রেকর্ডিং পারমিশন, আসলে স্যার এইটা তো রেকর্ড হচ্ছে, এবার সেইটা মনে হয় আপনার গুগল ক্রোমে কিছু একটা সিকিউরিটি ও দাঁড়া 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 এক মিনিট, আমি দেখছি আমি কিছু করতে পারি কিনা তোমাদের। দাঁড়া এবার not be able to record the content of screen until it is quit. আর না হলে আপনি আমাদের কাউকে পাঠিয়ে দিলে আমরাও শেয়ার করতে পারি, এরা একদিন তাই করেছিল। স্যার আপনি মিউট আছেন। স্যার স্যার মানে আপনার মাইকটা পারমিশন বন্ধ। হ্যাঁ, এবার আপনার গুগল মিট দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আপনার ডেস্কটপ দেখা যাচ্ছে, এবার মনে হয় দেখা যাচ্ছে। এই তো হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এবার আপনি মিউট আছেন। এবার দেখা যাচ্ছে। এবার ঠিক আছে। মিউট আছে, হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা হ্যাঁ হ্যাঁ স্যার পাচ্ছি। এবার আমাকে দেখতে হবে, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ সব দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে, এই মেইন স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছি। প্রেজেন্টেশন, আচ্ছা। আমি তোমাদের এবার একটু বলি, আমি তোমাদের বলেছিলাম পিঁপড়েগুলো একটা লাইনে যারা যায় তারা ভাবে পৃথিবীটা 1 ডিমেনশনাল, যারা একটা প্লেনের মধ্যে ঘোরে তারা ভাবে 2 ডিমেনশনাল, আর আমরা যারা ঘরের মধ্যে থাকি আমরা ভাবি আমাদের ঘরটা 3 ডিমেনশনাল। তোমরা কথাগুলো শুনেছিলে। এখন আমি প্রশ্ন করেছিলাম যে স্পেস ডাইমেনশন কটা, তোমরা বলবে 3টে। আমি তোমার জিজ্ঞেস করেছিলাম কেন, তোমরা বলবে সেটা আমরা দেখি। এখন আমি বলেছিলাম এই উত্তরটা ভালো না, কারণ আমরা তো কত জিনিসই দেখি না, তার মানে কি সেটা নেই? তখন আমি বলেছিলাম যে হতে তো পারে যে আরো ডাইমেনশন আছে আমরা দেখতে পাই না। তো ধরা যাক তারা আছে, যদি তারা আছে বলে তুমি ধরে নাও, তাহলে তাদের কি কোনো প্রভাব, ইনফ্লুয়েন্স আমাদের ওপর পড়বে? এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমায় জবাব দিতে হবে যে তারা কেন আমি তাদের দেখতে পাই না। অর্থাৎ আমার যে 3 ডিমেনশনাল পৃথিবীটা আমরা দেখি, চারপাশে তুমি তাকালে তো লেন্থ ব্রেডথ আর হাইট দেখো, তার বাইরে কি কিছু আছে? প্রথম আমরা উত্তর দিচ্ছি ওয়াই আর দে ইনভিজিবল। তোমরা দেখতে পাচ্ছ তো স্লাইডটা? স্লাইডটা দেখা যাচ্ছে। একটা কারণ হতে পারে যে দে আর ভেরি স্মল, খুব ছোট্ট বলে, যেমন ইলেকট্রন ছোট বলে দেখতে পাও না। অ্যান্ড ক্যানট বি ডিটেক্টেড, সবচেয়ে পাওয়ারফুল মাইক্রোস্কোপ যেটা আমাদের আছে 10⁻⁻18 মিটার অব্দি ওটা রিজলভ করতে পারে। বুঝতে পারছো, একের পরে 18টা 01 দশমিকের পরে এত ছোট যে মাইক্রোস্কোপটা করে তার নাম লার্জ হেড্রন কোলাইডার, এটা সার্নের জেনিভাতে আছে। এইটা দিয়ে আমরা এত ছোট দেখতে পাই। এবার যদি এটা হয় যে আমাদের এক্সট্রা ডাইমেনশনটা তার চেয়েও ছোট, তাহলে তাকে আমরা দেখতে পাবো না। এখন তুমি বলতে পারো যে একটা ডাইমেনশন মানে তো এক্স ওয়াই জেড, তো সেই ইনফিনিটি অব্দি চলেছে, একটা জায়গা থেকে শুরু করেছে, কিন্তু ছোট মানে কি? আচ্ছা, এবার ছোট মানে কি সেটা তোমাকে আমি একটু বলি। ধরো এই ছবিটা সবাই দেখো, বাঁদিকেরটা, এটা কিন্তু দুটো ডাইমেনশন আছে, একটা লেন্থ আর একটা ব্রেডথ। এখন ধরো এই লেন্থের দিকটা আমি তোমাকে বললাম, এটাকে আমি সংক্ষেপে ভাবছি এটাই আমার এক্স ওয়াই জেড, এই ডিরেকশনটা, আর এইটা হচ্ছে আমার সেই এক্সট্রা স্পেসটা। ধরা যাক ইউনিভার্স সৃষ্টির সময় এই এক্সট্রা স্পেসটা ছিল। এবার কি হলো, বা তুমি বিটাকে ভাবো আমাদের এক্স ওয়াই জেড, বিটাকে সেটা ভাবো, সেটা সুবিধা হবে, আর এলটা হচ্ছে আমাদের এক্সট্রা স্পেসটা, আর বিটা হচ্ছে এক্স ওয়াই জেড।
এবার ধরো কিছুক্ষণ বাদে এই একটা স্পেসের ডিরেকশনটা গুটিয়ে কার্ল করতে শুরু করলে, ভাবো তুমি পাতাটাকে নিয়ে তোমরা এরকম গোটাতে শুরু করলে, করে এই দুটো দিক জুড়ে দিলে, পাতাটার এই দিকটা আর এই দিকটা জুড়ে দিলে, তাহলে তখন এটা সিলিন্ডারের মতো দেখতে হয়ে যাবে। তাহলে তোমার এই বি ডিরেকশনটা এখনো আছে, এই ডিরেকশনটা, এটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড। আমার মাউসটা দেখো আর কার্সারটা দেখো, আর এই ডিরেকশনটা কিরকম ছোট হয়ে গোল হয়ে গেছে একটা ডিরেকশনটা। এই ধরনের প্রসেসকে বলা হয় কম্প্যাক্টিফিকেশন অফ স্পেস। স্পেসটা কম্প্যাক্ট হয়ে গেল, খোলা ছিল, খোলা থেকে গুটিয়ে গেল। এবার ধরো এই কম্প্যাক্ট যে স্পেসটা একটা সিলিন্ডারের মতো হলো, আরো যত সময় যেতে লাগলো, সময়ের সঙ্গে সঙ্গে এই যে ডিরেকশনটা সার্কেল হয়ে গেছে, সেটা রেডিয়াসটা ছোট হতে শুরু করলো। ছোট হতে হতে রেডিয়াসটা এত ছোট হয়ে গেল যে তুমি যে এক্স ওয়াই জেড এর উপরে বসেছিলে, তুমি এই স্পেসের মধ্যে ঢুকতেই পারছো না। তোমার অত শক্তি, অত স্মল জিনিস দেখার মতো কোনো মাইক্রোস্কোপ নেই। তখন তুমি কি বলবে? তুমি বলবে যে ওই ডিরেকশনটার, আমি জাস্ট তার সারফেসে বসে আছি, আমি তার ভেতরটা ঢুকতেই পারছি না, কিন্তু এরকম ছোট্ট একটা গোল একটা ডিরেকশন আছে। অর্থাৎ আমাদের 3 ডিমেনশনাল স্পেসে ভেবে দেখো, তোমরা যে ঘরটায় বসে আছো, তার প্রত্যেকটা বিন্দুতে এরকম ছোট্ট ছোট্ট একটা বা একাধিক ডাইমেনশন থাকতে পারে। তুমি তাকে দেখতে পাও না, তুমি এই এক্স ওয়াই জেডটাকে দেখতে পাও, এবং এটাকে ধরো এক্স ওয়াই জেড এর ডিরেকশনটাকে আমি একটা দিয়ে দেখিয়েছি, কিন্তু এইটাকে তুমি দেখতে পাও না। আমরা এরকম একটা সিলিন্ডারের মতো ইউনিভার্সে বসে আছি। এবার দেখো এটা আরো যদি ছোট হয়ে যায়, তখন দেখতে দেখো তোমার মনে হচ্ছে যে এই যে এক্স ওয়াই জেডটা ছিল, এখন এই এক্স ওয়াই জেডটাই পড়ে আছে দেখো, আর অন্যটা তোমার চোখের বাইরে আড়ালে চলে গেছে। তোমার মনে হবে পৃথিবীটা 3 ডিমেনশনাল। আসলে তা তো নয়, এখানে তো একটা এক্সট্রা ছিল। একটা কেন, একাধিক থাকতে পারে। এখন তুমি বলতে পারো যে আমি এরকম অদ্ভুত টাইপের সব রূপকথার গল্পের মতো কথা কেন বলছি। আমি যেটা বললাম, আর যদি আমাদের মোস্ট পাওয়ারফুল মাইক্রোস্কোপের রেজলিউশনের বাইরে হয়, তাহলে তাকে আমি দেখতে পাবো না। তাহলে ওয়ান স্পেস ডাইমেনশন হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, ভ্যানিশ করে গেল আমাদের চোখ থেকে বাই কসমোলজিক্যাল এভলিউশন, যখন ইউনিভার্সটা আস্তে আস্তে সময়ের সঙ্গে তার বিবর্তন হলো। আরেকটা কারণ হতে পারে কিন্তু ইনভিজিবিলিটি, জানো তো? সে কারণটা হচ্ছে এই এক্সট্রা ডিমেনশনটা ছোট নয় একেবারেই, সেটা বড়, কিন্তু তার ভেতর আলো বা আর কোনো পার্টিকেল ঢুকতে পারে না। এখন তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি একটা জিনিসকে দেখতে পাও কেন? কারণ আলো সেখানে ঢুকে সেখান থেকে রিফ্লেক্ট করে তোমার চোখে ওটা নিয়ে আসে। কিন্তু তুমি যদি সেখানে আলো যদি সেখানে ঢুকতে না পারে কোনো কারণে, ধরো একটা ডিরেকশন আছে, তার ভেতর আলো যেতে পারে না, তাহলে সেই ডিরেকশন তোমার কাছে অন্ধকার, তুমি তাকে দেখতেই পাবে না। একমাত্র গ্র্যাভিটি সেখানে ঢুকতে পারে, কিন্তু গ্র্যাভিটি এত উইক ফোর্স যে ওই দিয়ে কিছু দেখা যায় না। গ্র্যাভিটি ফোর্সটা না খুব উইক। ইলেকট্রিক আর ম্যাগনেটিক, যেটা কি আমাদের ফোটন, যেটা দিয়ে তুমি সবকিছু দেখো, সেটা খুব স্ট্রং। সো গ্র্যাভিটি দিয়ে দেখা যায় না বলে, তুমি গ্র্যাভিটি ওর ভেতর ঢুকুক কি না ঢুকুক, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্স তার ভেতর ঢুকতে পারে না, তাই ফোটন ঢুকতে পারে না, তাই তুমি তাকে দেখতে পাও না। দেখো এটা একটা ছবি, দেখো এই এই যে ডিরেকশন, এখানে গ্র্যাভিটি ঢুকছে, কিন্তু এই ফোটন গুলো সব এর মধ্যে। আমরাও এখানে বসে আছি, আমরা ভাবছি আমাদের পৃথিবীটা এই ডাইমেনশনটায়, আসলে কিন্তু একটা এক্সট্রা ডিরেকশন আছে। এই ধরনের সারফেসকে বলা হয় ব্রেন, এটাকে বলা হয় ব্রেন ওয়ার্ল্ড সায়েন্স। তোমাদের আমি একটু নতুন নতুন জিনিস শেখাচ্ছি, হ্যাঁ। এবং আমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, স্ট্রিং থিওরি বলি একটা ব্যাপারে, যেটা আমি লাস্টে একটু বলার চেষ্টা করব। এবং তোমরা জানো যে এই আমরা যদি এখানে আটকে থাকি কোনো কারণে, ফোটন যদি এখান থেকে বেরিয়ে এদিকে না আসতে পারে, তাহলে তাকে আমি দেখতে পাবো না। এবার প্রশ্ন হচ্ছে, তা যদি না পারি, তাহলে হাউ টু টেস্ট এক্সিস্টেন্স অফ এক্সট্রা ডিমেনশন? কি করে আমি তার অস্তিত্ব বুঝবো? অস্তিত্ব বোঝার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। কি সেটা আমি বলি। ডিরেক্ট হচ্ছে তুমি প্রচন্ড শক্তি বাড়িয়ে তার ভেতর ঢুকে যাও। দেখো একটা জিনিস তোমাদের আমি একটু বুঝিয়ে বলি। তুমি দেখো আমাদের গায়ে আলো যখন পড়ে, তুমি শরীরের ভেতরটা তো দেখতে পাও না তোমরা, কিন্তু এক্স রে দিলে পাও। তুমি যখন এক্স রে করো, ভেতরের হাড় কি অবস্থা আছে, ভেঙে গেছে কিনা, সব তো দেখতে পাও, সব হাড়গোড়ের অবস্থা। কেন পারো বলো তো? তার কারণ হচ্ছে এক্স রে ফ্রিকোয়েন্সি বেশি। আমি বলতে চাইছি যে তুমি আলো ফেলে যখন তুমি শরীরের ভেতরটা তো দেখতে পাও না, কিন্তু এক্স রে ফেলে পারো। কেন পারো?
কোন এক্স-রে কোন প্রপার্টির জন্য এটা পারো? তার কারণ হচ্ছে এক্স-রে ফ্রিকোয়েন্সিটা খুব বেশি, ওয়েভলেন্থটা খুব ছোট। এর জন্য তোমার শরীরের ভেতরে ক্ষুদ্র জায়গা দিয়ে ওটা ঢুকে যেতে পারে। এখন ফ্রিকোয়েন্সি বেশি মানে এনার্জি বেশি। তার মানে তুমি যত এনার্জি বেশি ওয়ালা ওয়েভ পাঠাবে ওটার উপরে, ততটা ছোট্ট জায়গায় ঢুকে যেতে পারে। যেমন এক্স-রে চেয়েও বেশি এনার্জি গামারে। তাই ওগুলো ক্ষুদ্র জায়গায় যেতে পারে এবং ক্ষুদ্র চেহারাকে নিয়ে আসতে পারে। এই জন্য জানো তো, ক্ষুদ্র অংশ মাইক্রো পার্টিকেল ফিজিক্সকে হাই এনার্জি ফিজিক্স বলে, কারণ ওটা দেখতে গেলে আবার প্রচন্ড এনার্জি লাগে। তো আমি ধরো তোমাকে বললাম যে তুমি এমন এনার্জি দাও যে তুমি ওই এক্সট্রা ডিমেনশনটা যতই ছোট হোক তুমি তার ভেতর ঢুকে যাও, সোজা ঢুকে গিয়ে দেখো ওর ভেতর কি আছে। এটা হচ্ছে ডাইরেক্ট মেথড, যে এটাকে আমি করতে পারবো। এখন লার্জ হেড্রন কোলাইডারের যে এনার্জি, তাতে আমরা বলতে পারি, তোমাকে বললাম যে দশমিকের পরে 18.01 অব্দি আমরা ঢুকতে পারি, অত ছোট্ট অব্দি, তার ভেতরে পারি না। তাহলে আমাদের এক্সট্রা ডাইমেনশন যদি তার চেয়েও ছোট হয়, তাহলে আমরা এখনো ঢুকতে পারবো না, ভবিষ্যতে হতে পারবো। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্টটা কিরকম জানো তো? আমি তার ভেতর ঢুকবো না, কিন্তু তোমরা ধরো এই চাবিটা কিন্তু এই সারফেসটার উপর নেই, চাবিটা কিন্তু অন্য ডাইমেনশনে আছে বা এই সারফেসটার বাইরে আছে, কিন্তু কোনো একটা মেকানিজমে তার একটা ইমেজ পড়ছে এটার উপরে, প্রতিচ্ছবি পড়ছে, অর্থাৎ ইনডিউসড হচ্ছে, এটা একটা ছবি পড়ছে। তুমি ছায়াটা দেখে বুঝতে পারবে যে আসলে অন্য কোথাও কিছু একটা আছে। অর্থাৎ তুমি একটা জিনিসের ইমেজ দেখতে পাও কিনা, যেটা আসলে আমাদের কাছে নেই, অন্য অন্য ডাইমেনশনে আছে, অন্য স্পেসে আছে, সেই একটা অদৃশ্য ছোট্ট পৃথিবীর ভেতর আছে, কিন্তু তার ছায়াটা আমাদের উপর পড়ছে। এই ধরনের ভাবেও এটাকে দেখার চেষ্টা করা যেতে পারে। তাহলে তোমরা একটা জিনিস মানলে যে এক্সট্রা ডাইমেনশন থাকতে পারে না, এটা বলার মতো কোনো কারণ প্রমাণ তোমার হাতে নেই, এবং যদি থাকে তাহলে তার প্রভাব কি কিভাবে পড়বে সেটা আমাদের ভাবতে হবে, এবং এক্সট্রা ডাইমেনশনের অস্তিত্ব বোঝার জন্য আমরা ডিরেক্ট বা ইনডিরেক্ট কি মেথড দেখবো সেটা আমাদের বুঝতে হবে। তো এবার তোমাদের বলি যে কি করে বুঝবো। প্রথম যেটা জানো তো, সেটা খুব সাংঘাতিক। যদি এক্সট্রা ডাইমেনশন থাকে, ফোর্স লটাই পাল্টে যায়। কিরম জানো কতটা পাল্টে যায়? তোমরা সবাই কুলম্বস ল পড়েছো, দুটো চার্জের মধ্যে ফোর্স Q1 Q2 বাই r স্কয়ার। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন পড়েছো, দুটো মাসের মধ্যে ফোর্স m1 m2 বাই r স্কয়ার। কিন্তু এটা কি জানো যে এটা সত্যি, যেহেতু আমাদের ইউনিভার্সটা 3 স্পেস ডাইমেনশন বলে আমরা ধরে নিয়েছি। যদি স্পেস ডাইমেনশন থেকে থাকে আরো, তাহলে এটা তো আমাদের দেখো কুলম্বস ল Q বাই r স্কয়ার, এটাকে আমরা প্রচুর স্মল লেন্থ অব্দি চেক করেছি, এটা ঠিক। নিউটন ল অফ গ্র্যাভিটেশন তোমরা সবাই জানো, যেটা আপেল পড়া থেকে করেছিলেন, এটাকে কিন্তু আমরা চেক করেছি 10⁻³ মিটার, মানে খুব একটা 0.0001 সেন্টিমিটার অব্দি। তার ভেতরে আমরা গ্র্যাভিটেশনকে চেক করতে পারি না, কারণ গ্র্যাভিটেশনের ইন্টেন্সিটি অত বেশি নয় যেটা দিয়ে ওটাকে আমরা দেখতে পাবো। তাই কোনো ডাইমেনশন যদি এর চেয়ে ছোট হয়, তাহলে কিন্তু গ্র্যাভিটেশন দিয়ে তাকে আমি বুঝতে পারবো না, গ্র্যাভিটেশন ফোর্সের রেজাল্ট এফেক্ট দিয়ে। কিন্তু যেটা আবার বলার, যে যদি এক্সট্রা স্পেস থাকে, তাহলে এই ফোর্স লটা কিভাবে পাল্টাবে, এটা পাল্টাবে কি করে সেটা দেখো। আমরা জানি নিউটনস গ্র্যাভিটেশন ল প্ল্যানেটারি মোশন এক্সপ্লেন করে, কিন্তু প্ল্যানেট গুলো তো অনেক দূরে দূরে আছে সূর্যের, খুব ছোট্ট কাছে তো কোনো প্ল্যানেট বসে নেই। তাহলে বোঝার উপায় হচ্ছে নিউটনস ল খুব সাকসেসফুল, কিন্তু যদি এক্সট্রা ডাইমেনশন থাকে, তাহলে নিউটনস ল কি হবে জানো? যদি তোমার এক্সট্রা নাম্বার অফ এক্সট্রা ডাইমেনশন থাকে তোমার জগতে, তাহলে নিউটনস লটা এরকম দেখতে হয়ে যাবে। GMM তোমরা সবাই নিউটনস ল জানো, বাই r স্কয়ার, এটা হয়ে যাবে r⁻² + d, বা d হচ্ছে নাম্বার অফ এক্সট্রা ডাইমেনশন, আর g হচ্ছে নিউটনস কনস্ট্যান্ট ইন হায়ার ডাইমেনশন। এবার এটা হচ্ছে, এটা প্রমাণ করা যায় যে লটা GMM বাই r স্কয়ার থেকে এটা হয়। ধরো তোমার যদি একটা স্পেস বেশি থাকে না, একটা স্পেস বেশি থাকে, তাহলে এটা r³ হয়ে যাবে। এটা গাউস ল তোমরা যারা পড়েছো সেটা থেকে খুব সহজেই প্রমাণ করতে পারো। আমি যদি পরে সময় থাকে তোমাদের বলবো।
তাহলে নিউটনস লটা 1/r² ল, কুলম্বস লটা 1/r² ল, এটা কিন্তু যেহেতু 3 স্পেসে আছো, যদি সেটা 3 স্পেস না হয় আরেকটা স্পেস থাকে, ওটা পাল্টে যাবে। পাল্টে কি হবে? ধরা যাক একটা যদি এক্সট্রা ডাইমেনশন থাকে, তাহলে ওটা হয়ে যাবে Gmm/r⁻²+1, একটা মানে r³। আর এটা হচ্ছে নিউটনস কনস্ট্যান্ট, যেটা আমরা মাপছি। অর্থাৎ আমি ধরো একটা 3 স্পেস এর সঙ্গে আরেকটা স্পেস, 4 ডিমেনশনাল স্পেসের মধ্যে ঢুকে গেলাম, সেখানে গিয়ে আমি এই নিউটনস লটা আমি দেখব। এবার প্রশ্ন হচ্ছে যে সেটা তো তুমি স্পেসটার ভেতর ঢুকলে দেখবে, তুমি যদি ঢুকতে না পারো, তোমাকে যেটা বললাম, এই যে মনে আছে তোমাদের, এটা এত ছোট্ট যে এর ভেতর তুমি ঢুকতে পারছো না, তখন তুমি বলবে যে তাহলে আমি এই যে r² সঙ্গে একটা এক্সট্রা আর, সেটাকে আমি ক্যাপিটাল আর রেডিয়াসটা দিয়ে বসিয়ে দেবো, কারণ আমি ওইদিকে যেতে পারছি না, আমি তো তার সারফেসে বসে আছি। অর্থাৎ আমি ওই এক্সট্রা ডিরেকশনটার জাস্ট আর রেডিয়াসের জায়গায় মাথাটাতে বসে আছি, এই জায়গাটাতে। কারণ এই হচ্ছে আবার স্পেসটা XYZ, তার এইখানটাতে এই সারফেসের আরে আমি বসে আছি, তাহলে এক্সট্রাটাকে বসিয়ে দেবো। এবং তুমি দেখো, যেহেতু তুমি ঢুকতে পারছো না, তুমি পুরোনো লটা পেয়ে গেছো, Gmm/r²। এই ক্যাপিটাল আরটা তো কনস্ট্যান্ট, তাহলে তোমাকে বলতে হবে যে নিউটনস কনস্ট্যান্ট হায়ার ডিমেনশনে, অর্থাৎ 4 ডিমেনশনে, আর Gν/r তাহলে আমার যে নিউটনস কনস্ট্যান্ট 3 ডিমেনশনে, সেটার সঙ্গে এক হতে হবে। অর্থাৎ সোজা কথা, Gν হতে হবে আমার যে নিউটনস কনস্ট্যান্ট দ্যাট ইনটু r। এবার তোমরা একটা অদ্ভুত জিনিস শিখলে, সেটা হচ্ছে যে নিউটনস কনস্ট্যান্টটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা স্পেসের ডাইমেনশন পাল্টালে ওটা পাল্টে পাল্টে যায়। অর্থাৎ তোমরা যে Gmm/r², জিটা কিন্তু তুমি যে স্পেসে দেখছো সেই স্পেসের জি। স্পেস যদি তুমি যদি কোনোভাবে ওই বেশি এক্সট্রা স্পেসটা ঢুকে যেতে পারো, জিটা পাল্টে যাবে। এবং এটা দেখানো যায়, আর ছোট হলেও তুমি আর এমন ভাবে চুজ করতে পারো যে Gν প্রচন্ড লার্জ হয়ে গিয়ে যেটা হতে পারে, যে গ্র্যাভিটি তো এই জি, আমাদের যে নিউটনস কনস্ট্যান্ট, এটার ভ্যালু ভীষণ ছোট, তোমরা জানো তো, ছোট্ট ভ্যালু এটার। এইটা খুব বড় হয়ে গিয়ে গ্র্যাভিটি স্ট্রং হয়ে যেতে পারে, হার্ড ডিমেনশনে প্রচন্ড স্ট্রং হয়ে যেতে পারে। এখন তোমরা মজার জিনিস কি শিখলে? তাহলে তোমরা শিখলে যে আমাদের যে কুলম্বস ল বলো, নিউটনস ল বলো, ইত্যাদি ল গুলো, এই ল গুলো কিন্তু 3টে স্পেস আছে ধরে নিয়ে তোমরা সব শিখছো। যদি কোনো কারণে এক্সট্রা স্পেস থাকে এবং আমরা তার ভেতর ঢুকতে পারি, তাহলে কুলম্বস ল পাল্টে যাবে, নিউটনস ল পাল্টে যাবে, এবং কনস্ট্যান্ট গুলো যেগুলো, ধরো নিউটনস কনস্ট্যান্ট, সেগুলোও পাল্টে যাবে। যে কনস্ট্যান্টের ভ্যালু ছোট ছিল, সেটা বড় হয়ে যেতে পারে। এখন তোমাদের মনে হতে পারে যে ক্রমশ একটা কিরকম অদ্ভুত রূপকথার জগতে আমরা ঢুকছি, যে একটা যেন আমাদের সেই শিখতাম যে একটা একটা জার্নি টু ইনভিজিবল ওয়ার্ল্ড, সেরকম একটা ব্যাপারের দিকে আমরা যাচ্ছি। একদম সত্যি তাই। কিন্তু এগুলোকে বোঝার জন্য যে সত্যি কিভাবে আমরা দেখবো যে ফোর্স লটা পাল্টে গেল কিনা, ডিরেক্টলি দেখবো নাকি ইনডিরেক্টলি দেখবো, সেটার আগে তোমাদের আমি একটা ছোট্ট মজার ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে, নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স বলে যে এটা ইমিডিয়েটলি, ধরো তুমি একটা দুটো মাস আছে, তোমাদের কাছে দুটো মাস আছে, ধরো আমি তোমাদের ছবিটা দেখাই, এই যে মাসটা, তুমি যদি এই মাসটাকে একটু সরাও, সঙ্গে সঙ্গে এই দূরত্বটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে এই মাসটা দেখতে পাবে এই ফোর্সটা কমে গেল। অর্থাৎ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বলে গ্র্যাভিটেশনাল ফোর্সের এফেক্টটা সঙ্গে সঙ্গে চলে যায়, ইনস্ট্যান্টলি চলে যায়। আইনস্টাইন দেখিয়েছিলেন যে আলোর চেয়ে জোরে কোনো জিনিস যেতে পারে না। এটার একটা কারণ আছে, সেটা তোমরা একদিন শিখবেই সাবজেক্টে, এটার নাম রিলেটিভিটি, যে নাথিং ক্যান মুভ, নো ইনফরমেশন তুমি আলোর চেয়ে জোরে যেতে পারবে না। এদিকে নিউটন বলছে যে তুমি যদি পৃথিবীটাকে এই মুহূর্তে একটু সরাও, সঙ্গে সঙ্গে সূর্যটারও বুঝতে পারবে, তার মানে সূর্যের কাছে ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে পৌঁছচ্ছে। আইনস্টাইন বলছে এটা হতে পারে না। তাহলে কি করবে? আইনস্টাইন একটা সাংঘাতিক আইডিয়া নিয়ে এলেন। আইনস্টাইন বললেন যে নিউটন যে গ্র্যাভিটেশন ফোর্স বলেছে, ওইসব গ্র্যাভিটেশন ফোর্স টোর্স সব বাজে কথা, ওসব কিছু নেই। সূর্য পৃথিবীকে টানছে, একটা মাস আরেকটা মাসকে টানে, যেগুলো তোমরা শিখছো সব সময়, সেগুলো হয় না। ওই গ্র্যাভিটেশনটা একটা অদ্ভুত জিনিস। সেটা কি ওনার মতে যখন স্পেসটা একদম ফ্ল্যাট, ভাবো একটা ফ্ল্যাট কাগজ নাও তোমরা, এই আমাদের কম্পিউটার স্ক্রিনটার মতো, তখন আমরা জানি যে বডি ট্রাভেলস অ্যালং দ্য শর্টেস্ট পাথ যদি কোনো ফোর্স না থাকে। এটাই তো নিউটনস ল, এটাই তো নিউটনস ফার্স্ট ল, যেটা বডি স্ট্রেট লাইনে যাবে যদি কোনো ফোর্স না থাকে। আর যদি ফোর্স থাকে, তাহলে স্পেস টাইমের মধ্যে, ধরো একটা ফোর্স থাকলে ওটা বেঁকে বেঁকে যাবে, কারণ অ্যাক্সেলারেশন হবে, অ্যাক্সেলারেশন হলে বেঁকে যাবে।
তাহলে ফোর্স থাকলে অ্যাক্সেলারেশন হয়, পাথটা বেঁকা হয়, আর ফোর্স না থাকলে পাথটা সোজা হয়, স্ট্রেট লাইন হয়। এটা হচ্ছে নিউটনস ল। কারণ ফোর্স না থাকলে এক্স ইকুয়াল টু ইউটি, তোমরা জানো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ফোর্স থাকলে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তুমি দেখো এক্স আর টি যদি প্লট করো, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এটা একটা কার্ভ লাইন স্পেস টাইমে প্লট করলে। ফোর্স থাকলে স্ট্রেট লাইন, ফোর্স না থাকলে স্ট্রেট লাইন। স্যার X একটা আর- কোশ্চেন করছিলাম। বলো বলো। স্যার যদি এক্সটাকে একটা কোঅর্ডিনেট নিয়ে আর টাইমটাকে একটা কোঅর্ডিনেট নেই তাহলে কার্ভ লাইন হবে, তাই তো? মানে কারেক্ট, এক্স্যাক্টলি। সো তুমি দেখো, খেয়াল করো, আমি বলছি কার্ভ লাইন ইন স্পেস টাইম, আমি স্পেস বলিনি, কিন্তু শুধু স্পেস টাইম বলেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা। আরেকটা ছোট্ট কোশ্চেন ছিল যে বলো। যেটা গ্র্যাভিটেশনের জন্য আমরা করলাম যে r⁻² + d, সেই হুম। সেম ভাবে কি সেম রকম ভাবে কুলম্বস লটাও চেঞ্জ হয়ে যাবে? মানে কুলম্বস কুলম্বস লটা লটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু কুলম্বস লটাতে কিন্তু, হ্যাঁ নিশ্চয়ই, একদম। কিন্তু কারণ গাউস লটা তো ওখানেও সত্যি কুলম্বস লতে, আচ্ছা কিন্তু কুলম্বস লটে এখন পর্যন্ত আমরা 10⁻⁻18 অব্দি চেক করে কোনো ডিভিয়েশন 1/r³ দেখতে পাইনি। ও হ্যাঁ, দ্যাটস নট হ্যাঁ, নেসেসারি। ওটা এখন পর্যন্ত ওই অব্দি ওটা 1/r² চলছে। আর গ্র্যাভিটেশনটাকে আমরা অত অব্দি দেখতেই পাইনি, মানে 0.001 এর পরে গ্র্যাভিটেশনটা বোঝা যায় না। সেই জন্য আচ্ছা যেটা তোমাদের বলার, যে ইলেকট্রিক ফোর্সটা হয়তো যায় না, কিন্তু এক্সট্রা স্পেসের মধ্যে গ্র্যাভিটেশন যায়, এরকম একটা ঘটনা ঘটলেও ঘটতে পারে। এবং তোমরা একটা জিনিস বলতে পারো যে আমি এটা কেন করতে চাইছি সেটা তুমি বুঝতে পারবে, যে কেন এক্সট্রা স্পেসটাকে আমি চাইছি, সেটা দেখতে পাবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। বলছিলাম যে তাহলে কি আমরা বলতে পারি যে বলো। মানে ফিজিক্সের ল বিভিন্ন ডাইমেনশনের জন্য বিভিন্ন, মানে ফর এভরি ডাইমেনশন একদম, ফিজিক্স ল বিভিন্ন ফিজিক্স ল ভ্যারি করে। ঠিক 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 ঠিক। দেখো এটা কিরকম ইম্পর্টেন্ট, তোমাদের কেউ কখনো এটা বলেনি। তার মানে স্পেসটাতে দেখো, এটা তো আধুনিক রিসার্চ। আমি ইচ্ছে করে আমি দেবলীনাকে বললাম যে তোমার এটা খুব আধুনিক জিনিস বলি, তোমরা খুব মজা পাবে এটাতে, যে আমরা যে রিসার্চ করি। আর তোমরা তো আর কয়েকদিন বাদে করবে তোমরা তো এগুলোতে আসবে। কারণ তুমি জেনে রেখো, আমরা এখন এই এক্সট্রা স্পেস খুঁজছি লার্জ হাড্রন কোলাইডারের মধ্যে, আমরা এক্সট্রা স্পেস খুঁজছি ব্ল্যাক হোলের সামনে। আমি আসবো, আমি অল্প অল্প করে তোমাদের, যতটুকু, সময়টা তো কম, একটা লেকচারের কতটুকু হয় আমি একটু বলার চেষ্টা করবো, যতটুকু হয়। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, বলো। এই যে টাইমটাকে রিলেটিভিটির তো আরেকটা এক্সট্রা ডাইমেনশন বলা হয়, তো তার জন্য লটায় কোনো চেঞ্জ আসবে না? কোনটার ল বলছো? টাইমের জন্য, মানে গ্র্যাভিটিতে টাইমের ডিমেনশনের জন্য কোনো চেঞ্জ হবে না লটা, গ্র্যাভিটেশন লতে? না, দেখো টাইম কার্ভটা তো টাইমের, স্পেস আর টাইমের মধ্যে কার্ভ। দেখো একটা জিনিস হাত থেকে ছাড়লে তোমার মনে হতে পারে ওটা তো স্ট্রেট লাইনে যাচ্ছে, ওটা হাত থেকে ছেড়ে দিলে সোজা নিচে চলে গেল, কিন্তু ওই স্ট্রেট লাইনটা কিন্তু আসলে স্ট্রেট লাইন না। কারণ এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা তো স্পেস টাইমে কার্ভ লাইন, প্যারাবোলা। টাইমের জন্যই কিন্তু এই আমাদের স্পেস টাইমটা, আমাদের পাথটা কার্ভ লাগছে, আমাদের লাইনটা যে লাইন যাচ্ছে এটা কার্ভ। তো সেটা কেন হলো? কারণ এই অ্যাক্সেলারেশন জিটা আছে বলে, নিউটনস কনস্ট্যান্ট, এই তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা আছে। কিন্তু এটা যদি না থাকতো, যদি পৃথিবীটা না থাকতো, তাহলে এক্স ইকুয়াল টু ইউটি, তাহলে ওটা একটা স্ট্রেট লাইন স্পেস টাইমের মধ্যে। কিন্তু কিন্তু আইনস্টাইন যেটা বললেন সেটা খুব সাংঘাতিক। উনি বললেন যে দেখো, নিউটন বলেছে ফোর্স না থাকলে স্ট্রেট লাইন, আর ফোর্স থাকলে স্পেস টাইমের মধ্যে দিয়ে কার্ভ লাইন। সেটা স্পেসের মধ্যে দিয়েও কার্ভ লাইন হয়ে যেতে পারে কখনো, যেমন প্ল্যানেট গুলো এলিপ্টিক্যাল পাথে ঘোরে। কেন ঘোরে? কারণ এক্সটাও টাইমের সঙ্গে পাল্টায় স্কোয়ার দিয়ে, ওয়াইটাও পাল্টায়। তুমি টাইমটাকে এলিমিনেট করলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা এলিপ্টিক্যাল পাথ ইকুয়েশন আসে। তো মূল কথাটা হচ্ছে যে স্পেস টাইমের লাইনটা কার্ভ হবে যদি ফোর্স থাকে, কার্ভ স্ট্রেট হবে যদি ফোর্স না থাকে। এটাই তো নিউটনের ছবিটা। আইনস্টাইন বললেন যে না, এই ছবিটা ভুল, ফোর্স বলে এই বডিটাই তাকে টানছে নিজের দিকে, এই সমস্ত ধারণা ভুলে যাও। এই বড় বডিটা যেটা করেছে, ও স্পেস টাইমটাকে এরকম ভাবে কার্ভ করে দিয়েছে। এখন একটা স্পেস টাইম যদি কার্ভ হয়ে যায়, তখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর যে সংক্ষিপ্ততম দূরত্ব, যেটা আগে স্ট্রেট লাইন ছিল, এখন তো সেটা স্ট্রেট লাইন হবে না। তুমি একটা কাগজকে হাত দিয়ে যদি বিকিয়ে দাও, তার উপরে একটা পয়েন্ট, ধর একটা ফুটবলের উপরে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের সংক্ষিপ্ত দূরত্ব তো কার্ভ, সেটা তো স্ট্রেট লাইন নয়। স্ট্রেট লাইন কখন? যখন ওটা ফ্ল্যাট, যেটাকে আমরা ইউক্লিডিয়ান স্পেস বলি। কিন্তু এই স্পেসটা তো ইউক্লিডিয়ান নয়, এটা তো ব্যাকা। তো আইনস্টাইন বললেন যে সূর্য বা যে কোনো মাস তার পাশের স্পেস টাইমটাকে বিকিয়ে দেয়,
এবং যে কোনো ভর তখন সেই বেকা স্পেস টাইমে দিয়ে যায় বলে তাকে তার 5টা বেকা লাগে, আর তুমি ভাবছো একটা ফোর্স আছে বলে বেকা লাগছে। ফোর্সের কোনো ব্যাপারই নেই। এবং উনি প্রথম বললেন যে মাস বা এনার্জি হচ্ছে সেই ধর্ম একটা বস্তুর যে ধর্মের জন্য সে স্পেস টাইমটাকে ইউক্লিডিয়ান স্পেস টাইম থেকে ওটা একটা কার্ভড স্পেস টাইম করে দেয়। দিস ইজ দ্য ডেফিনেশন অফ মাস অ্যাকর্ডিং টু আইনস্টাইন। মাস ইজ এ প্রপার্টি which changes the geometry of the space time around an object. আর যদি কোনো অবজেক্ট না থাকে, কিছু না থাকে, স্পেস টাইমটা ইউক্লিডের মতো ফ্ল্যাট। তো উনি বললেন যে দেখো, presence of mass and energy carves the space time. The shortest distance is now a carved line giving an illusion, মানে আমাদের মনে হচ্ছে of acceleration, ওটা and therefore force, অথবা আমরা অ্যাক্সেলারেশন থেকে ফোর্স বলছি, কিন্তু বলছে ওসব কিছু নেই, কেউ টানার জন্য হচ্ছে না, ওটা স্পেস টাইমের জিওমেট্রি পাল্টে দিয়েছে। অর্থাৎ আইনস্টাইন যেটা শেখালেন আমাদের, মানে কেন এরা এক একজন মানে সায়েন্সে এক একজন পিলার বলতে পারো তোমরা, নিউটন এক অর্থে সেই সবাই, তারপরে আইনস্টাইন, যে উনি বললেন ফোর্স মানে হচ্ছে জিওমেট্রির এক্সপ্রেশন। তো আমি খুব ছোট্ট করে একটু বলি যে ধরো একটা ফ্ল্যাট স্পেস নিলে তোমার একটা পয়েন্ট আছে x0 y0, x আর 0 y আর 0, আর এখানে একটা পয়েন্ট আছে xy। এবার তোমরা সবাই জানো যে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার। এটা তো তোমরা জানো, এই ডিসটেন্স স্কয়ার হচ্ছে this minus this whole square plus this minus this whole square, which is basically Pythagoras theorem, d square x square plus y square. এটা হচ্ছে ডিসটেন্স বিটুইন দিস, and this is a straight line. তোমরা জানো যে এটা যদি একটা বেঁকা যায়, আচ্ছা এটা যদি তুমি যদি 3 ডিমেনশনে করো তাহলে কি হবে, x y z, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা তোমরা জানো যে অরিজিন থেকে এটা ডিসটেন্সটা হচ্ছে এটা। কিন্তু তোমরা কি একটা জিনিস জানো যে এটা যদি তুমি বেঁকা নাও, এইটাকে যদি স্পেসটা এরকম, আমি এখানে তো বেঁকা তোমার দেখাতে পারছি না, সামনাসামনি হলে দেখাতাম, যদি বেঁকা হতো তাহলে ডিসটেন্সটা না, আচ্ছা তাহলে আমি একটু বলে দিই, ইন ফ্ল্যাট ইউক্লিডিয়ান স্পেস দেয়ার অলওয়েজ এক্সিস্ট এ কোঅর্ডিনেট, একটা কোঅর্ডিনেট আছে, এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, দ্য ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট x y z and x plus dx y plus dy z plus dz is this. তুই বলবে এটা তো আমরা জানি, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি শিখেছি, this minus this whole square plus this minus this whole square plus this minus this whole square, x2 minus x1 whole square plus y2 minus whole square is the distance square, সেটা হচ্ছে এইটা। এটা তোমরা শিখেছো, কিন্তু তোমাদের কেউ বলেনি তখন কোঅর্ডিনেট জিওমেট্রির সময় যে এটা কিন্তু সবসময় সত্যি না, এটা শুধু ফ্ল্যাট স্পেসে সত্যি। এই যে কোএফিসিয়েন্ট গুলো 1 dx স্কয়ার, 1 ইনটু dy স্কয়ার, 1 ইনটু dz স্কয়ার, এটা কার্ভড হলে, সরি, এটা যদি কার্ভড হয় তাহলে এটা হয়ে যায় 1 প্লাস সাম ফাংশন xyz dx স্কয়ার, 1 প্লাস সাম ফাংশন xyz dx স্কয়ার, 1 প্লাস সাম ফাংশন xyz dz স্কয়ার। এই কোএফিসিয়েন্ট গুলো কখনো 1 1 1 হবে না। তো আমরা এটা যখন শিখলাম, আমরা এটা যখন জানলাম, আমরা এটা অঙ্কে জানা ছিল আগেই, আইনস্টাইন শুনলেন, শুনে বললেন যে তার মানে একটা কার্ভ স্পেস টাইমে উপায় হচ্ছে, সেটা কার বোঝার হচ্ছে যে এগুলো কোএফিসিয়েন্ট গুলো 1 নয়, কোএফিসিয়েন্ট গুলো এইটা, এটাকে বলা হয় মেট্রিক অফ দ্য স্পেস। হ্যাঁ, দিস কোএফিসিয়েন্ট আর কল্ড দ্য মেট্রিক অফ দ্য স্পেস এন্ড ডিটারমিন ওয়েদার দ্য স্পেস ইজ ফ্ল্যাট অর কার্ভ। এবার তোমরা জানো আইনস্টাইন বলেছিলেন যে দেখো টাইমও একটা কোঅর্ডিনেট, তাই আমাদের 4 ডিমেনশনে যদি এটা করতে হয় তাহলে 3 ডিমেনশনটাকে তুমি এক্সটেন্ড করে দাও, 1 প্লাস f1 dx স্কয়ার কার্ভ হলে 1 প্লাস f2 dy স্কয়ার, 1 প্লাস f3 dz স্কয়ার প্লাস প্লাস আরেকটা প্লাস 1 প্লাস f4 dt স্কয়ার হওয়া উচিত ছিল, কিন্তু আইনস্টাইন ওটাকে দেখালেন ওটা মাইনাস, ওটা প্লাস না। কেন? সেটা কারণটা খুব মজার, সেটা আমি যদি শেষে যদি সময় থাকে তোমাদের বলবো। এটা হচ্ছে উনি দেখালেন এটা মাইনাস হতে হবে কারণ দুটো কারণে, একটা হচ্ছে এক্স এ আমরা দুদিকেই প্লাস আর মাইনাস দিকে যেতে পারি, ওয়াই তে দুদিকেই পারি, জেডেও দুদিকে পারি, কিন্তু টাইমে তুমি দেখো আমরা শুধু পজিটিভ দিকে যাচ্ছি, বেড়ে যাচ্ছি, তুমি চাইলে উল্টো দিকে যেতে পারো না। আর এর জন্য টাইম এই অর্থে একটু আলাদা স্পেসের সঙ্গে, যে তুমি একদিকে পারো যেতে। আর হচ্ছে যে স্পিড অফ লাইটটা যে কনস্ট্যান্ট উনি দেখিয়েছিলেন সেটা রিকোয়ার করে যে এটা সাইনটা মাইনাস। এটা একটু টেকনিক্যাল কথা, কিন্তু তোমরা জাস্ট ব্যাপারটা শুনে রাখো, যেটা 4 ডিমেনশন ডিস্টেন্সের মতোই, এটা প্লাস হলে তোমাদের কোনো আপত্তি হতো না, কিন্তু এটা মাইনাস দিচ্ছে এই কারণে। তাহলে এটা হচ্ছে 4 ডিমেনশনাল কার্ভড জিওমেট্রি। আইনস্টাইন বললেন যে আমি
বলো। হ্যাঁ, তো বলছিলাম বলো। স্পেস টাইমের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, মানে স্পেস টাইম বলতে আপনি কি বোঝাচ্ছেন? স্পেস টাইম বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের ন্যাচারাল ইভেন্টকে আমরা যখন ডিসক্রাইব করি, তখন আমি ডিসক্রাইব করার জন্য আমরা তার সঙ্গে কিছু কিছু ভেরিয়েবল অ্যাসোসিয়েট করতে হয়। কিছু কিছু ভেরিয়েবল আছে যেগুলো কনস্ট্যান্ট থাকে, যেমন তো ধরো তার মাস বা তার কালার বা ইত্যাদি, ধরা যাক সেগুলো সব ফিক্সড। কিন্তু কিছু কিছু ভেরিয়েবল থাকে, ধরো তুমি জানতে চাইলে যে তার পজিশনটা কোথায়, কোথায় আছে, কত দূরে আছে। এবার কত দূরে আছে বললে তো শুধু হলো না, কত দূরে আছে বললে কোন টাইমে আছে এটাও তোমাকে বলতে হবে। এবার আমি দেখতে পাচ্ছি যে আমি কত দূরে আছি এটা যদি ওয়ান ডিমেনশনাল ইউনিভার্স হতো, আমি একটা ভেরিয়েবল দিয়ে বলতে পারতাম। কত দূরে আছে যদি আমি একটা প্লেনের ওপর বলি, দুটো ভেরিয়েবল লাগে। যদি একটা আমাদের যে ইউনিভার্স, তাতে তিনটে করে ভেরিয়েবল লাগে। এই যে তিনটে ভেরিয়েবল যেটা দিয়ে আমরা পজিশন অফ দ্য অবজেক্ট বলি, তাকে আমরা বলি স্পেস। স্পেস হচ্ছে যেটা দিয়ে তার পজিশনটাকে আইডেন্টিফাই করা হয়, এবং টাইমটা হচ্ছে কোন সময় ওখানে আছে সেই ভেরিয়েবলটা। এবার এই তিনটে স্পেস মিলিয়ে আমাদের তিনটের বেশি লাগে না বলে আমরা বলি আমাদের ইউনিভার্স থ্রি ডিমেনশনাল। এটা যদি তিনটের বেশি লাগতো তাহলে আরো বেশি বলতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে দিয়ে একটা জায়গার পজিশনকে ইউনিকলি বলে দেওয়া যায় ওটা কোথায় আছে। আমি যদি তার এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট বলে দিই উইথ রেসপেক্ট টু অ্যান অরিজিন, তুমি সবসময় বলে দেবে আমাকে। এই যে ভেরিয়েবল গুলো যেটাকে তৈরি করছে, যে ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটা, তাকে বলা হয় স্পেস। এই এক্স ওয়াই জেড ভেরিয়েবল মিলে যেটা তৈরি করছে। আর টাইমটা হচ্ছে কোয়ান্টিটি যেটা আমাদের চেঞ্জকে মেজার করে, একটা জিনিস কিভাবে পাল্টাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের ব্রড আইডিয়া অ্যাবাউট স্পেস এন্ড টাইম। আমি কি তোমার প্রশ্নের উত্তর দিলাম, না তুমি আরো কিছু বলবে? না স্যার, ঠিক আছে, বুঝেছি। ঠিক আছে, আচ্ছা। এবার ওই মেট্রিক গুলো থেকে এটা একটা একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান রিমান, উনি দেখালেন যে তুমি কতগুলো কোয়ান্টিটি তৈরি করতে পারো F1, F2, F3, F4 দিয়ে, যেগুলো মেজার করে যে স্পেসটা কতটা কার্ভ। এবার F1, F2, F3, F4 যদি 0 হয়, তার মানে কোএফিসিয়েন্ট গুলো সব 1 1 1 1, তখন কিন্তু কার্ভেচারটাও 0, এই জিনিসটা 0। তো উনি বললেন যে এই জিনিসটা থেকে আমরা বলতে পারবো যে স্পেসটা কার্ভ কি কার্ভ না। এগুলোকে উনি নাম দিলেন, এগুলোকে রিমান স্কেলার, রিমান টেন্সর এসব বলে, এগুলো তোমরা শিখবে পরে। তো আইনস্টাইন করলেন কি, এটা তো রিমান ছিলেন ম্যাথামেটিশিয়ান, অনেক বছর আগে করেছিলেন। উনি টুক করে ওটাকে তুলে নিয়ে উনি একটা ইকুয়েশন লিখলেন, এটাকে বলে আইনস্টাইনস ইকুয়েশন। একদিকে উনি লিখলেন কার্ভেচার, আর একদিকে লিখলেন মাস। উনি বললেন মাস যদি 0 হয়, স্পেস টাইম কার্ভেচার 0, তার মানে কোন স্পেসটা ফ্ল্যাট। আর মাস যদি 0 না, আসলে ইকুয়েশনটা দেখতে একটু অন্যরকমের, কিন্তু এটাই মানে। আর মাসটা যদি নন 0 হয়, তাহলে কার্ভেচারটাও নন 0। আর কে এটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তো মাস এনার্জি কার্ভ স্পেস টাইম, এটা থেকে উনি বললেন মাস আর এনার্জি ডান দিকে আছে। এটা প্রথম, জানো তো, এটাই সায়েন্সের ইতিহাসে প্রথম ইকুয়েশন যেখানে একদিকে হচ্ছে মাস আর এনার্জি আর একদিকে জিওমেট্রি। এটা অদ্ভুত ইকুয়েশন। মাস এনার্জি কার্ভ স্পেস টাইম, মাস না হলে 0 না হলে এটা কার্ভ করবে। পার্টিকেল ট্রাভেলস ইন এ কার্ভ লাইন এন্ড উই থিঙ্কিং দ্যাট দেয়ার ইজ এ ফোর্স কল্ড গ্র্যাভিটি। গ্র্যাভিটি ফ্যাভিটি বলে কিছু নেই। ওনার এই সাবজেক্টটা বিখ্যাত হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নামে। ফ্ল্যাট স্পেসে তো যেটা লিখলাম, ফ্ল্যাট হলে 1 1 1 -1 হয়। আর পোলার কোঅর্ডিনেট যদি হয়, তোমরা সবাই জানো যে এক্স ওয়াই জেড এর মতো r θ φ দিয়েও লেখা যায়, তখন এই ফ্ল্যাট স্পেসটাই এরকম দেখতে হয়ে যায়। এটা হচ্ছে ফ্ল্যাট স্পেসের ইন পোলার কোঅর্ডিনেট। এবার পোলার কোঅর্ডিনেটে আইনস্টাইন করলেন কি, বললেন যে পোলার কোঅর্ডিনেটে আমরা একটা সূর্যের মাসটাকে যদি ডান দিকে নিই, ইকুয়েশনে আমার ডান দিকে সূর্যের মাসটা নিই করে, আর এর এক্সপ্রেশনটা তো জানা আছে আমাদের, তার থেকে আমরা যদি F1, F2, F3 বার করি, সেটা কি হয় জানো তো? এইটা তোমরা মনে রাখো যে এটা হচ্ছে জিনিসটা ফ্ল্যাট স্পেসে এরকম হয়ে যায়। তার মানে কি হলো, তুমি কম্পেয়ার করে দেখো, এই কোএফিসিয়েন্টটা 1 থেকে অন্য একটা জিনিস হয়ে গেল, আর এই ডিটি স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এই দুটো খুব একটা পাল্টালো না, এইটা পাল্টে গেল ডিটি স্কোয়ারটা। দেখো কিরকম পাল্টালো, এখানে একটা এরকম জিনিস এসে গেল, আর ডিটি স্কোয়ারের একটা এরকম জিনিস এসে গেল। এটাকে তোমরা দেখে বুঝতে পারছো যে নিউটনের পোটেনশিয়ালের মতো জিনিস। তো পোটেনশিয়ালটা আসলে স্পেস টাইমটা কার্ভ 1 থেকে, মানে ফ্ল্যাট থেকে কতটা ডিভিয়েট করেছে ফ্ল্যাট থেকে, এটা মেজার করছে। তো আইনস্টাইন কার্ভ জিওমেট্রিটা লিখলেন এইভাবে করে, বললেন যে ঠিক আছে, এবার তো এটা বেঁকে গেছে, বুঝতেই পারছি, কারণ এগুলো এক আর এক নেই। এই স্পেসে শর্টেস্ট পাথটা কি, সেটা বার করা খুব সোজা। একটা স্পেস যদি বেঁকা থাকে, তাহলে শর্টেস্ট পাথটা সেটার ভেতর কি। তোমরা যেটা ম্যাক্সিমাম মিনিমা করো না ক্লাসে, তোমরা নিশ্চয়ই ম্যাক্সিমাম মিনিমা করেছো, ঠিক এরকম মিনিমা পাথ হয় সেটা বার করা হয়, ওই ডিফারেন্সিয়েট করে 0 করে বার করে দেখা গেল কি সাংঘাতিক,
সো উনি বললেন মাস এনার্জি মেক্স দ্য স্পেস টাইম কার্ভ অ্যাজ ইফ যেন আমাদের স্পেস টাইমে একটা ডায়নামিক মানে বেঁকে গেছে, এবং সেটা সেম এফেক্ট করছে গ্র্যাভিটেশনাল ফোর্সের মতো। উনি সূর্যের মাস নিয়ে শর্টেস্ট পাথটা বার করলেন, পাথ অফ এ প্ল্যানেট। সূর্যের মাসের জন্য জিওমেট্রিটা কিরম কার্ভ দেখালাম, রেজাল্টটা বেরোলো এলিপস। সারা পৃথিবী স্তম্ভিত যে এরকম একটা রেজাল্ট বেরোতে পারে, শর্টেস্ট পাথটা এলিপস। লোকে তখন বললো যে দেখো এটা তো খুবই ভালো, কিন্তু দেখো নিউটনস ল যেটা বলেছিল 1/r²4, সেটা দিয়েও তো এলিপস বেরিয়েছিল। কেপলারস ল প্ল্যানেটারি মোশন তোমরা পড়েছো, তাহলে তোমারটাও এলিপস দিয়েছে, ওটাও এলিপস দিয়েছে, কি করে জানবো কে ঠিক? তখন আইনস্টাইন বললেন যে দেখো আমারটা এই কারণেই ঠিক যে তুমি দেখতে পাবে আমারটা করলে এটা এলিপস হচ্ছে ঠিকই, কিন্তু একটা অন্যরকম এলিপস হচ্ছে। এলিপসটা হচ্ছে ধরো সূর্যের পাশে পৃথিবীটা ঘুরছে, প্রথম বছরটা এইটা 365 দিন, দ্বিতীয়টা কিন্তু এই এলিপসটা, তৃতীয়টা এই এলিপসটা। এলিপসটা আস্তে আস্তে এলিপসের মেজর অ্যাক্সিসটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, দেখো এলিপসের মেজর অ্যাক্সিসটা আস্তে আস্তে টিল্ট করছে। আর নিউটনের ল অনুযায়ী এলিপসটা ফিক্সড এক এলিপসে করছে। তো এবার তো দুটো থিওরি পুরো মুখোমুখি হেড অন কোলাইড করলো যে কোনটা ঠিক। তো দেখা গেল যে এই যে ঘুরছে, এটাকে তুমি যদি মার্কারি প্ল্যানেটের জন্য এটাকে মাপো মানে অঙ্ক করে বার করো, ঘুরছে খুব কম, ছোট্ট একটা ঘোরে 0.011 ডিগ্রি 100 বছরে, খুবই ছোট। ওটাকে অত ছোট মাপার জন্য যে টেলিস্কোপ দরকার ওটা আমাদের নেই। তাই আইনস্টাইন বলে বসে রইলেন, সেটা ভেরিফাই করার কোনো উপায় নেই, কিছু নেই। তার কয়েক বছর বাদে এটা করা হলো, সেই টেলিস্কোপ তৈরি হলো, করে চেক করা হলো, করে দেখা গেল যে সেই টেলিস্কোপটা যে ভ্যালুটা দিল এটা এক্স্যাক্টলি সেম মেজার করে অ্যাজ আইনস্টাইন প্রেডিক্টেড, অর্থাৎ প্ল্যানেটটার অরবিটের ভাবে ঘুরছে। সারা পৃথিবীতে তোমরা ভাবতে পারবে না তোলপাড় যে গ্র্যাভিটেশন আসলে স্পেস টাইমের কার্ভেচার। এবার আইনস্টাইন বললেন যে দেখো আমার থিওরিতে তুমি যদি ওই যে F1 F2 যেগুলো ওই কার্ভগুলো দিয়ে ভাবছিল, তুমি দেখতে পাবে যে ওইগুলো যে তুমি যদি আইনস্টাইনস ইকুয়েশন ইউজ করো, ইকুয়েশনটা যেটা লিখেছিলাম সেটা ইকুয়েশন স্যাটিসফাই করে, অর্থাৎ কার্ভেচার গুলো ঠিক ওয়েভের মতো মুভ করে উইথ স্পিড সি। অর্থাৎ নিউটন যেটা বলেছিলেন যে, অর্থাৎ আইনস্টাইন বলেছিলেন এই কার্ভেচারটা, তোমরা যদি একটা বেঁকা জিনিসকে ভাবো যে একটা বেঁকা জিনিসের মধ্যে ধরো একটা মাছ আছে, সেটা বেঁকিয়ে দিয়েছে, এবার মাছটা যদি নড়াচড়া করে তাহলে বেঁকাটাও নড়াচড়া করবে। মাছটা যখন এই ডান দিকে গেছে তখন বেঁকাটা ডান দিকে বেশি, মাছটা যখন বাঁ দিকে গেছে বেঁকাটা বাঁ দিকে বেশি, অর্থাৎ কাগজটা এরকম করে দুলবে। উনি বললেন এইটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভ, এবং এটা ফাইনাইট স্পিডে যায়, এটা ইনফিনিট স্পিডে যায় না, এটা আলোর গতিতে যায়। মুভমেন্ট অফ মাস কজেস স্পেস টাইম কার্ভেচার টু ফ্লাকচুয়েট লাইক দ্য সারফেস অফ অ্যান ওশান। আমি তোমাদের দেখাচ্ছি, অ্যান্ড দিস ট্রাভেলস লাইক এ ওয়েভ। দেখো উনি বললেন যে বাস যদি এরকম করতে থাকে তাহলে এই যে কার্ভেচারটাও তো একবার বাড়বে একবার কমবে, অর্থাৎ একটা ঢেউয়ের মতো এরকম করে যাবে। তোমরা সবাই জানো যে আজ থেকে মাত্র কয়েক বছর আগে লাইগোতে এই গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টেড হয়েছে, এবং আইনস্টাইন যা বলেছিলেন এক্স্যাক্টলি এটা আলোর গতিতে আসছে, একদম আলোর স্পিডে ওনার থিওরি থেকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে। এখনো আমরা কিন্তু এক্সট্রা ডাইমেনশনের ব্যাপারটাতে আসিনি, এবার আসবো। আরেকটা জিনিস হলো যে আইনস্টাইন থিওরি থেকে দেখা গেল যে গ্যালাক্সি যেগুলো হচ্ছে অনেক তারার একটা সমষ্টি, আমাদের ইউনিভার্সে একটা তারা, অনেক তারা এক জায়গায়, তারপরে আবার মহাশূন্য, আবার কিছু তারা এক জায়গায়, আবার মহাশূন্য, অনেক গ্যালাক্সি, মাঝে মধ্যে কিছু কিছু তারা সব একত্রিত হয়ে আছে। আমাদের ইউনিভার্স অনেক গ্যালাক্সি আছে। হ্যাঁ বলো। আপনি ওইটা যে লিখছিলেন ওইটাই কি আইনস্টাইনের, কি বলছো? বলছি আপনি যে ওইটা ফার্স্ট ইকুয়েশনটা দেখলেন ওইটা কি আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন? হ্যাঁ, ওটাই আইনস্টাইনের ইকুয়েশন। আমি শুধু তোমাকে এটুকু বলি যে ওই ইকুয়েশনটাতে আর এর সঙ্গে মানে ব্যাপারটা এরকমই, শুধু আসল ইকুয়েশনটা দেখতে না একটু কমপ্লিকেটেড, এই জিনিসগুলো আছে, আর আলফা বিটাটা আছে, আর আছে, হ্যাঁ, ডান দিকে মাসের সঙ্গে এনার্জি থাকে, অনেকগুলো থাকে। ব্যাপারটা বেসিক্যালি এটাই, ডান দিকে একটু কিছু কমপ্লিকেটেড এরকম আর এর নানান কোএফিসিয়েন্ট গুলো থাকে, এরকম কার্ভেচার মাপার জন্য রিমান দেখিয়েছিলেন অনেকগুলো কোয়ান্টিটি। তুই মনে মনে ভাবো যে হ্যাঁ এটাই আইনস্টাইনস ইকুয়েশন, এবার এটাতে বসিয়ে কিন্তু সব সলভ করা হচ্ছে, শুধু এই ইকুয়েশনটা, একটা ইকুয়েশন করে আমরা দেখছি শর্টেস্ট পাথ কি হয়।
স্যার আমাদের এখন একটা দেখো, স্যার বলছিলেন যে আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনে একটা কি কোনো মানে সলিউশন বেরোয়নি? সলিউশন বেরোয়নি মানে কি? সলিউশন তো বেরিয়েছে, এটাই তো সলিউশন। প্রথম যে সলিউশন তোমরা দেখলে, এটাই তো বিখ্যাত সলিউশন। এই যে এটাকে বলা হয় শোয়ার্সচাইল্ড। শোয়ার্সচাইল্ড প্রথমে সলিউশনটা বানিয়েছিল। আচ্ছা স্যার আইনস্টাইন তো ইউনিফিল থিওরিতে মানে ওটা ওরা কমপ্লিট করেনি তো। না, ইউনিফাইড ফিল্ড থিওরি উনি যেটা করতে চেয়েছিলেন, যে উনি তো গ্র্যাভিটিকে দেখিয়েছিলেন, কিন্তু উনি চেষ্টা করেছিলেন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমকে উনি করতে পারেন কিনা জিওমেট্রি দিয়ে, সেটা উনি পারেননি, সেটা উনি ফেল করেছিলেন। বুঝেছো? উনি হ্যাঁ, স্যার। গ্র্যাভিটেশনটাকে করে দিয়েছিলেন, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা পারেননি। স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ বলো। এই যে বলছেন না গ্যালাক্সি গুলো, একটা গ্যালাক্সি আছে আবার কিছুটা ফাঁকা আবার গ্যালাক্সি, মানে এক্স্যাক্টলি। ওগুলো ফাঁকা মানে কারণ কি? ওগুলো কি মানে বিগ ব্যাং তত্ত্ব ওখানে কিছুটা মানে ক্রিয়া করছে নাকি? না, বিগ ব্যাং তত্ত্ব কিছুটা না, পুরোটাই ক্রিয়া করছে। ফাঁকা মানে ওখানটা কোনো ম্যাটার নেই, মহাশূন্য। আমি স্পেস আছে, স্পেস নেই তা বলিনি, কিন্তু ম্যাটার নেই। সমস্ত আমাদের গ্রহ নক্ষত্রগুলো সব ক্লাস্টার করে করে আছে, মাঝখানটা কি শূন্যের মতো ফাঁকা ফাঁকা। তুমি ভাবো যে তুমি জানো একটা জায়গায় বেশ কিছু জিনিস জমায়েত হয়ে আছে, আবার একটু ফাঁকা, আবার কিছু জমায়েত হয়ে আছে, আবার একটু ফাঁকা। মানে ওগুলো কি মহাশূন্য, মহাকাশটা কিছুটা জায়গায় সংকুচিত আবার ফাঁকা? না না আবার না, সংকুচিত না, মহাকাশটা পুরোটাই সাইজে বড় হচ্ছে। কিন্তু কোন কোন জায়গায় তুই ভাবো মনে মনে যে মহাকাশটা পুরোটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, পুরো এক্সপান্ড করছে, কিন্তু তার এক একটা জায়গাতে কিছু দূরে দূরে কিছু কিছু গ্রহ নক্ষত্র তারা ফাড়া সব একসঙ্গে জড়বদ্ধ হয়ে আছে, একসঙ্গে জুড়ে আছে। হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ আমাদের বলো। যে গ্যালাক্সি আর হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ওই দুটোকে যদি কোলাইড করলে আমাদের আর্থ কি মানে বেঁচে থাকবে না, ডিস্ট্রয় হয়ে যাবে? না না, একদম ডিস্ট্রয়েড হয়ে যাবে, এটা ভয়ঙ্কর ব্যাপার হবে। কিন্তু গ্যালাক্সি গুলো কিন্তু উল্টো জিনিস হচ্ছে, গ্যালাক্সি গুলো সব একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিকজ অফ দি এক্সপানশন। আমি তোমাদের যেটা বললাম, স্পেসটা তো এক্সপান্ড করছে, তাই গ্যালাক্সি গুলো একটা, এই যে একটা ধরো গ্যালাক্সি, আর ধরো তার থেকে অনেক দূরে একটা গ্যালাক্সি আছে, দুটো গ্যালাক্সি গুলোর মধ্যে অ্যাভারেজ দূরত্ব দেখা যায় 10⁻20 কিলোমিটার। বুঝতে পেরেছো? আর এক একটা গ্যালাক্সির মধ্যে মোটামুটি তারা আছে 10⁻11 অ্যাভারেজ। ভাবো কি সাংঘাতিক। কিন্তু এরকম একটা ক্লাস্টার অফ গ্যালাক্সি, অ্যাভারেজ গ্যালাক্সি, তার দুটো এরকমের দুজনের মধ্যে অ্যাভারেজ দূরত্ব হচ্ছে 10⁻20 কিলোমিটার, এবং পুরো জিনিসটা এক্সপান্ড করছে। অর্থাৎ গ্যালাক্সি গুলো একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কারণ স্পেসটা এক্সপান্ড করে যাচ্ছে। এটা কি ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে বলো। স্যার পেজটা কি পরে, হ্যাঁ বলছি পেজটা কি পরে আবার সংকুচিত হতে পারে? না, হতে পারে কিনা সেটা আমরা আসবো, মানে না, আমরা হতে পারবে কি পারবে না সেটা আইনস্টাইন ইকুয়েশনে আমরা যে মাসটা যেটা লিখেছি তাতে আমাদের ধারণা ছিল ওটা আবার সংকুচিত হতে বাধ্য, কিন্তু কিন্তু সংকুচিত যে হবে, অর্থাৎ আমাদের এক্সপানশনটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, স্লো হয়ে থেমে গিয়ে আবার সংকুচিত হবে। কিন্তু রিসেন্টলি একটা অবজারভেশনে আমরা একদম স্তম্ভিত যে সংকুচিত হওয়া তো দূরের কথা, স্পেসটা ক্রমাগত অ্যাক্সেলারেট করতে করতে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেন স্পিডটা একজন আরেকজনের কাছে দূরে সরে যাওয়াটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেন গ্যালাক্সিগুলোর মধ্যে কোনো একটা অদৃশ্য শক্তি রিপেল করছে, গ্র্যাভিটি যেখানে অ্যাট্রাকটিভ সেখানে ও রিপেল করছে। এই শক্তিটাকে আমরা নাম দিয়েছি ডার্ক এনার্জি, কিন্তু এটার অরিজিনটা কি সেটা এখনো বুঝিনি। আমি এটাতে আসবো যে এক্সট্রা ডাইমেনশন ক্যান বি এ সোর্স অফ ডার্ক এনার্জি। এই অবজারভেশনটা আমরা কেন এক্সট্রা ডাইমেনশন নিয়ে এত মাথা ঘামাচ্ছি সেটা তো বলতে হবে। ঠিক আছে, আমি একটু এগোই, তা নাহলে কিন্তু এর হাফও শেষ করতে পারবো না আমি। আমি তোমাদের প্রশ্ন শুনবো ডেফিনেটলি। আচ্ছা, দুটো গ্যালাক্সির মধ্যে দূরত্ব যেটা তোমাদের বললাম, এটা তোমাদের এটা জানার দরকার নেই, দূরত্বগুলো ক্রমশ বেড়ে যাচ্ছে। কিন্তু অনেক আগে যখন দূরত্বগুলো গ্যালাক্সির মধ্যে জিরো ছিল, অর্থাৎ সব গ্যালাক্সিগুলো একটা পয়েন্টে ছিল, সেই মুহূর্তে একটা হিউজ এক্সপ্লোশন হয়েছিল বিগ ব্যাং, এবং সময়টা অ্যাবাউট 14 বিলিয়ন ইয়ার, খুব বেশি কিন্তু ইনফাইনাইট নয়, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। এই সেই মোমেন্ট। তারপর একটা প্রচন্ড শক্তি থেকে সবকিছু আস্তে আস্তে এনার্জি থেকে সব ভরগুলো তৈরি হয়েছে, আয়ন, মানে পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, আয়ন, অ্যাটম সব তৈরি হয়ে তারপর সেগুলো কাছাকাছি এসে সব ধুলোকণা গ্যাস তৈরি হয়ে আস্তে আস্তে সেগুলো কাছে এসে আমাদের এই এখন এক্সপান্ড করতে করতে এই জায়গায় আমরা এখন এসে
পৌঁছেছে। একটা প্রচন্ড শক্তি থেকে সমস্ত কিছু তৈরি হয়েছে। এটাকে বলা হয় বিগ ব্যাং এনার্জি। এই যেটা বললাম যে লং আফটার বিগ ব্যাং সমস্ত তারাগুলো এক 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 করে জন্ম নিয়েছে। তো তারাগুলো জন্ম নিয়েছে কেন জানো? যখন এই অ্যাটম মলিকিউল গুলো তৈরি হচ্ছে, গ্র্যাভিটি তো আমরা জানি অ্যাট্রাকটিভ, ওর কার্ভেচারটা এমন ইনওয়ার্ড যে সবাই যেন মানে কার্ভেচারটা একদম ভেতরের দিকে বেঁকা, তাই সবাই সবার দিকে চলে আসতে চায় বেঁকে গিয়ে। এই জন্যই আমাদের নিউটনের কাছে ওটা অ্যাট্রাকটিভ লেগেছিল, অ্যাট্রাকটিভ ফোর্স। এখন মুশকিল হচ্ছে সবাই যখন সবার কাছে চলে আসতে চায়, তাহলে তো সবাই সবার ঘাড়ের ওপর পড়ে একদম পড়ে যাওয়ার কথা, কিন্তু পুরোটা পড়তে পারে না। কারণ খুব কাছে এসে গেলে কি হয়, ইলেকট্রন গুলো খুব কাছে এসে গেলে বা প্রোটন গুলো খুব কাছে এসে গেলে, তখন পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলে একটা জিনিস আছে, সেটা বলে যে এই ধরনের পার্টিকেল ফার্মিয়ন তারা এক জায়গায় আসতে পারবে না, তাই তারা একটা রিপেল করতে থাকে তারা, এই জন্য ওটা থেমে যায়। কিন্তু যেটা আমি তোমাদের বোঝানোর, স্পেস টাইম যখন প্রচন্ড কার্ভ করে যায়, যখন আমি তোকে বললাম যে তারাগুলো ক্রমশ সংকুচিত হতে 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 ফাইনালি একটা স্টেজে আসে, তাকে বলা হয় ব্ল্যাক হোল। সেটা সবসময় হবেই তা নয়, যদি যে ভরটা সংকুচিত হচ্ছে সেই ভরটা সূর্যের মাসের দ্বিগুণ বা তার বেশি হয়, তাহলে ওটা ওই পাউলি ফোর্স দিয়ে যে আটকে যায় সেটাও আর আটকাতে পারে না, পুরো জিনিসটা ক্র্যাশ করে গিয়ে এত হাই ডেন্সিটি হয়ে যায়, যার স্পেস টাইমটা তোমাদের আইনস্টাইন শিখেছিল তার পাশে এমন বিভৎস কার্ভ হয়ে যায় যে ওই কার্ভেচারের মধ্যে আলো পর্যন্ত গিলে নেয় ওটা, তাকে বলা হয় ব্ল্যাক হোল। আমি তোমাদের একটু দেখাচ্ছি কার্ভেচারটা কি ভয়াবহ তৈরি হয়েছে এখানে, মানে ক্রমশ এটা বেঁকে যাচ্ছে, আরো বেঁকা দেখাচ্ছি তোমাদের। দেখো এমন বেঁকে গেছে এই জায়গাটাতে, সমস্ত ধরো তারাটা গুটি এইটুকুর মধ্যে, যে এবার এই থেকে একটা দূর আছে তাকে বলা হয় হরাইজন। এই হরাইজনের মধ্যে যদি একবার কেউ এসে পড়ে, তখন সমস্ত পাতগুলো ওর ভেতরের দিকে ওকে গিলে নেয়, আলোকেও, তাই ওটাকে কালো ব্ল্যাক লাগে। এটাকে বলা হয় ব্ল্যাক হোল। এবং আকাশে ব্ল্যাক হোল আবিষ্কৃত হয়েছে অনেক, বহু ব্ল্যাক হোল আমরা দেখতে পেয়েছি। কিভাবে দেখেছি পরে বলবো। আচ্ছা স্যার ছোট প্রশ্ন ছিল, বলছি ব্ল্যাক হোল যেমন হয় হোয়াইট হোল হলো কি হতে পারে? হ্যাঁ, আইনস্টাইনের থিওরি অনুযায়ী হোয়াইট হোল থাকার কথা, কিন্তু হোয়াইট হোল আমরা আজ পর্যন্ত একটাও পাইনি। সেটার কারণ একটা দেওয়া হয়, সেই কারণটার সঙ্গে আইনস্টাইনের থিওরি কোনো সম্পর্ক নেই, কারণটা পুরো আলাদা, সেটাও সময় থাকলে পরে বলবো। আমি তোমার কথা দিচ্ছি বলবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। বলছি স্যার, যে ব্ল্যাক হোল যে এনার্জি আর লাইট গুলোকে যে কনজিউম করে, ওই লাইট আর এনার্জি গুলো তারপরে কোথায় যায়? তারপরে বলছি তারপরে কোথায় যায়, সেটা হচ্ছে তারা ব্ল্যাক হোলের ভেতর চিরকালের মতো তলিয়ে গিয়ে আমরা তার গতিপথটা জানতে পারি না কোথায় যায়। এটাকে বলা হয়, একটা টেকনিক্যাল নাম আছে, তোমরা নিশ্চয়ই শুনেছো, এটাকে বলে সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটি আইডিয়াটা প্রথম দিয়েছিলেন আমাদের শহরের একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তার নাম অমল কুমার রায়চৌধুরী। এটাকে বলা হয় রায়চৌধুরী ইকুয়েশন। এবং তিনি তার এই কাজ কে বিরাট করে রেফার করে পেপার লিখেছিলেন স্টিফেন হকিং এবং রজার পেনরোজ, এবং তারা নোবেল প্রাইজ পান রিসেন্টলি। এবং পেনরোজ সেখানে বলেছেন যে তার কাজের অনুপ্রেরণা বা উৎসাহ ছিল রায়চৌধুরীর কাজটা থেকে। আমি এটা নিয়ে একটু বলবো, আসছি আমি। আমরা তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমরা কিন্তু জানি না সেটা কি হয়, বলো এবার। হ্যাঁ স্যার, বলছি ওই যে আমরা আরেকটা যেটা সাপোজ করছিলাম যে হোয়াইট হোল একটা থাকতেও পারে যেটা এনার্জি আর লাইট এমিট করে, তাহলে কি স্যার এরকমও হতে পারে যে যেটা ব্ল্যাক হোল আর হোয়াইট হোলের মাঝখানে যেটাকে আমরা ওয়ার্ম হোল বলে একটা বিশাল একটা টানেল একটা কল্পনা করি, সেখান থেকে ওই এনার্জি গুলো পাস আউট করে একটা নিউ ইউনিভার্সে গিয়ে সেটা ওপেন হচ্ছে? হ্যাঁ, আমি তোমাকে বলি, এগুলো এরকম ধরনের থিওরি সব করা হয়েছে, সমস্ত হয়েছে, কিন্তু আমাকে তো তোমাকে একটা কথা বলতে হবে যে কোনটা আমরা আকাশে পেয়েছি এবং অন্যটা পাইনি। এটা তো একটা সত্যি। একটা ম্যাথামেটিক্সে একটা জিনিসের সলিউশন থাকলেই সেটা নেচারে হবে তা নয়। একটা জিনিস দেখানো যায়, তুমি যখন প্রশ্নটা এতবার করে করছো, যে থার্মোডাইনামিক্স বলে একটা ল আছে, সেই ল দিয়ে দেখা যায় যে হোয়াইট হোল পাওয়ার সম্ভাবনাটা খুব কম। এটা থার্মোডাইনামিক এন্ট্রপি লর একটু এগেনস্টে। এটা পরে একটু তোমরা বড় হলে বুঝবে। তার মানে নেই এটা প্রমাণ হয়নি, কিন্তু ব্ল্যাক হোল ফরমেশনটা অনেক বেশি থার্মোডাইনামিক্যালি ফেভার্ড।
আর স্যার আরেকটা কথা, যে আপনি যে বললেন ওই যে ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার একে অপরকে রিপেল করে, যার কারণে না 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 না, ডার্ক এনার্জি রিভেল করে না। ডার্ক এনার্জি পুরো আলাদা জিনিস। আমি হ্যাঁ আসবো। বলছি মানে স্যার ডার্ক এনার্জির কারণে বলছেন যে সবকিছু একে অপরের থেকে দূরে যাচ্ছে, তাহলে আমাদের যে আর্থ সান এগুলা সবকিছুই তো ছোট ছোট অ্যাটম পার্টিকেল দিয়ে তৈরি, এগুলো হ্যাঁ, তাহলে সেটা- এক্সপ্যান্ড সেটা- করে। ঠিক ঠিক ঠিক, সেটা কারণটা হচ্ছে একটা জিনিস জেনে রাখো, যে ওইটুকু রিজিয়নে সবকিছুই না আমাদের খুব স্কেল ডিপেন্ডেন্ট। তুমি যখন অনেকটা বড় ইউনিভার্স দেখছো, তখন ডার্ক এনার্জি ডেন্সিটিটা যেখানে পৌঁছয় সেটা পারে। একটা অ্যাটমের ভেতরে তার যে অস্তিত্ব সেটা ওটাকে ভাঙতে পারে না। তোমাকে তো মানতে হবে ডার্ক এনার্জির কন্টেন্ট কতটা। সেজন্য কসমোলজিক্যাল স্কেলে, মানে যখন আমরা বিরাট বিরাট গ্যালাক্সি স্কেলে দেখছি, তখন ওর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাটমের ভেতরে ওটা আছে, কিন্তু ওর এফেক্টটা বুঝতেই পারবে না, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স অনেক স্ট্রং ডার্ক এনার্জি রিপালশন হচ্ছে। ডার্ক এনার্জি রিপালশন নেগলিজিবল মানে। তাহলে স্যার ব্ল্যাক হোলটা তাহলে ক্রিয়েট মানে ওই সংকুচিত তাহলে হচ্ছে কেন, সংকুচিত হয়ে ব্ল্যাক হোল সবকিছু হচ্ছে গ্র্যাভিটির জন্য। গ্র্যাভিটি তো বলেছে যে, গ্র্যাভিটি কি বলেছে, ওই স্কেলে তো আর ডার্ক এনার্জির এফেক্ট অত বেশি না। ব্ল্যাক হোলের ডার্ক এনার্জিস কি আমি কোন লেভেলে বলেছি, ওটা দুটো গ্যালাক্সির মধ্যে দূরত্ব, সেটা তুমি ভাবতে পারো কি? সেটা তার কাছে ব্ল্যাক হোল একটা টাইনি পয়েন্টও না। একটা ব্ল্যাক হোল কি দুটো, একটা গ্যালাক্সির সাইজ যেমন তুমি কি বিভৎস সাইজ। একটা গ্যালাক্সির সাইজ এ প্রান্ত থেকে ও প্রান্ত অ্যাভারেজ হচ্ছে 10⁻11 কিলোমিটার, 10⁻12 কিলোমিটার। আর একটা ব্ল্যাক হোল কতটুকু হয়? তাই ওইটুকুর মধ্যে ডার্ক এনার্জির অস্তিত্ব খুব কম। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম, অল পাথ, যেটা একজন প্রশ্ন করেছিল, কনভার্জ টু উইদিন এ ফাইনাইট টাইম, এবং আমাদের সব ডেসক্রিপশন শেষ হয়ে যায়, আমরা কিছু বলতে পারি না, সত্যি জানি না যে এনার্জি কোথায় গেল। এটাকে বলা হয় ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি। এই সিঙ্গুলারিটি হকিং রেডিয়েশনটা কি? বলছি, আসছি আমি এক্ষুনি আসছি। ওয়ারাস বিগ ব্যাং সিঙ্গুলারিটি হচ্ছে যে, আমরা যদি ইউনিভার্সের সৃষ্টির আগে কেউ যদি জিজ্ঞেস করে বিগ ব্যাং এর আগে কি ছিল, সেটা কিন্তু আমরা জানি না, জানো তো। ওখানেও আমাদের নলেজ শেষ, ওই শক্তিটা কোথা থেকে জানি না। এটাকে বলা হয় বিগ ব্যাং সিঙ্গুলারিটি। সবকিছু ইনফাইনাইট হয়ে যায়, ওখানে সাইজ ডেনসিটি পয়েন্ট হয়ে গেছে, তো সবকিছু ইনফিনিট ডেনসিটি। এখন এই যে সবকিছু একটা পয়েন্টে গিয়ে ধাক্কা খেয়ে তারপরে আর আমি কিছু বলতে পারি না, সবকিছু একটা জায়গায় গিয়ে পড়ছে, এটাকে বলে সিঙ্গুলারিটি। প্রথম রয়চৌধুরী দেখেছিলেন, ফেমাস রয়চৌধুরী ইকুয়েশন, এবং হকিং অ্যান্ড পেনরোজ তারপরে কাজটা করেছিলেন, ওনার বিখ্যাত সিঙ্গুলারিটি থিওরাম। এবং ওনারা মেনশন করেছিলেন ওনাদের পেপারে যে ওনাদের কাজটা মাথায় এসেছিল রয়চৌধুরীর কাজটার জন্য। এটা একটা বিরাট অ্যাকনলেজমেন্ট। এরপরে হকিং বললেন যে ব্ল্যাক হোলটা ঠিক, এটা হচ্ছে হকিং রেডিয়েশন, ব্ল্যাক হোলটা ঠিক ব্ল্যাক নয়। তখন সবাই বললো যে কেন, আমরা তো সব অঙ্ক করে দেখালাম অ্যান্সার বললো যে না, যেটা তোমরা নাওনি সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি বলে একটা জিনিস আছে, সেটা তোমরা কিছুটা হয়তো শুনলাম দেবলিনার কাছে, তোমরা এগুলো শিখেছো কিছুটা। তুমি যদি এবার আইনস্টাইন গ্র্যাভিটির মধ্যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আসো, তখন এই গোলমালটা শুরু হয় যে ব্ল্যাক হোলটা পুরো ব্ল্যাক হয় না, ব্ল্যাক হোল থেকে পার্টিকেল বেরোয়, এমিটেড হয়। এটা কারণটা হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল। ব্ল্যাক হোলের যে ওই যে হরাইজন, যার কাছে গিয়ে সবকিছু ঢুকে যায় ভেতরে, ওইখানে পজিশনটা খুব সার্টেন হয়ে গেলে একটা জিনিসের মোমেন্টাম আনসার্টেনটির জন্য, তোমরা এটা আমি খুব বেশি বলছি না, কারণ তোমরা তাহলে আমাকে এখন অন্য সাবজেক্ট পড়াতে হয়। এটা তোমাদের অঙ্ক করে আমি সময় পেলে কোনোদিন দেখাবো, তোমরা বুঝতে পারবে। এটা শর্টেঞ্জার ইকুয়েশন যারা একটু জানো তারা বুঝতে পারবে, কিন্তু ফর দ্য মোমেন্ট এটা শোনো, কারণ আমাদের টপিকটা তো আজকে আলাদা। কোয়ান্টাম এফেক্টের জন্য ব্ল্যাক হোল থেকে সবকিছু বেরিয়ে আসে, অর্থাৎ এই যে হরাইজন, এখান থেকে পার্টিকেল গুলো বেরোতেও থাকে। এটা পুরোটা ব্ল্যাক নয়, মাঝে মধ্যে কিছু কিছু পার্টিকেল এখান থেকে লাফ দিয়ে বেরোয়। তো এইটাকে বলা হয় হকিং রেডিয়েশন, যারা বেরিয়ে যাচ্ছে যেন একটা টেম্পারেচার আছে জিনিসটার, যেন টেম্পারেচার থেকে যেরকম রেডিয়েট করে ফোটন, ওখান থেকেও রেডিয়েট করে। তো হকিং বললেন যে স্পেস টাইমের সঙ্গে উনি একটা টেম্পারেচারের আইডিয়া দিচ্ছেন। এটা খুব অদ্ভুত, কারণ টেম্পারেচারটা কিসের? আমরা তো জানি যে টেম্পারেচার হচ্ছে, তোমরা জানো কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছো তোমরা, যে অ্যাটম মলিকিউল গুলোর কাইনেটিক এনার্জির সঙ্গে প্রপোর্শনাল টেম্পারেচার।
কিন্তু এখানে তো অ্যাটম মলিকুল কোথায়? এটা তো স্পেস টাইমে আবার অ্যাটম মলিকুল, ব্ল্যাক হোলের ভেতরে আছে, কিন্তু হরাইজনে তো কোনো অ্যাটম মলিকুল নেই, ওটা তো একটা স্পেস টাইম। ব্ল্যাক হোল তো অনেক দূরে, সেখানে কেন এরকম একটা থার্মাল, সেখান থেকে টেম্পারেচারের মতো সব এমিট করছে? এটা নিয়ে একটা বিরাট সাবজেক্ট এখন চলছে, এটাকে বলা হয় ব্ল্যাক হোল থার্মোডাইনামিক্স। এটা তোমরা নিশ্চয়ই, আমি শিওর তোমাদের মধ্যে অনেকে এই ফিল্ডে রিসার্চ করবে, কারণ এটা এখন একটা বিরাট ইম্পর্টেন্ট এরিয়া। আমিও করি সেটাতে কাজ। ব্ল্যাক হোল ফাউন্ড টু বিহেভ এজ এ থার্মাল সিস্টেম উইথ এ ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার, এটাকে বলা হয় হকিং টেম্পারেচার। এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ দ্য ব্ল্যাক হোল, আর এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেটা তোমরা জানো বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট। এখন তুমি যদি যে মনে রাখো যে ব্ল্যাক হোল তৈরি হওয়ার জন্য অন্তত সূর্যের মাসের চেয়ে দ্বিগুণ মাস হতে হবে, এটা দেখিয়েছিলেন কিন্তু একজন ইন্ডিয়ান বর্ন সায়েন্টিস্ট, তার নাম সুব্রমণিয়াম চন্দ্রশেখর। তাহলে এই বাসটা যদি সূর্যের বাসের চেয়ে ডাবল বসাও, তাহলে এই টেম্পারেচারটা কত হয় জানো? এই টেম্পারেচারটা হয়ে যায় ন্যানো কেলভিন। এখন ন্যানো কেলভিন এত কম টেম্পারেচার ব্ল্যাক হোলটা, যে আকাশে যে ব্ল্যাক হোলটা আমরা ধরো দেখেছি একাধিক ব্ল্যাক হোল, যে সেখান থেকে যে রেডিয়েশন দেখবো, ব্ল্যাক হোলটা তো বসে আছে যে স্পেসের মধ্যে। তোমরা জানো যে বিগ ব্যাং এর সময় যে হিট রিলিজ হয়েছিল, বুঝছো, সেই মধ্যে হিট হয়েছিল, সেই হিটটা এখনো সাইজে বড় হয়ে টেম্পারেচারটা কমে গেছে, কিন্তু তার টেম্পারেচার এখন 3 ডিগ্রি কেলভিন। আমাদের পুরো স্পেসের মধ্যে জানো তো 3 ডিগ্রি কেলভিনের একটা হিট ওয়েভ ঘুরে বেড়াচ্ছে। তাহলে ব্ল্যাক হোলটার টেম্পারেচার তো আছে অনেক কম, তুমি রেডিয়েশনটা দেখবে কি করে? তুমি তো হায়ার টেম্পারেচার বেশি হলে দেখা যায়, কম থেকে তো বেশি তো রেডিয়েশন হয় না। তো লোকে ভাবলো যে এটা একটা খুব ভালো থিওরি, দারুণ আইডিয়া, খুব সুন্দর, কিন্তু এই রেডিয়েশন আমি কোনোদিন দেখতে পাবো না চোখে, কারণ আমার তো ইউনিভার্সের ভেতরে, সারা ইউনিভার্সের যে 3 ডিগ্রি কেলভিনের হিট ওয়েভটা বসে আছে, তাকে আমি তাড়াতে পারবো না। কিন্তু এইবার আমি তোকে বলি, এক্সট্রা ডাইমেনশন থাকলে এটা দেখতে পাবে। কেন? তোমাদের মনে আছে আমি দেখিয়েছিলাম এক্সট্রা ডাইমেনশন থাকলে নিউটন কনস্ট্যান্টটা খুব বেশি হয়ে যায়। নিউটন কনস্ট্যান্ট বেশি হলে কি হবে? জিটা যদি খুব বেশি হয়ে যায়, গ্র্যাভিটি স্ট্রং হয়ে যায়, তখন ওই 2টো সূর্য বা 5টা সূর্যের মাসের সমান মাস লাগে না, ছোট্ট ছোট্ট কণা ব্ল্যাক হোল হয়ে যায়। কারণ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা তো খুব বড় হয়ে গেছে, প্রচন্ড জোরে টানছে। আগে কেন অত বড় মাস লাগছিল? কারণ গ্র্যাভিটেশন কনস্ট্যান্টটা কম ছিল বলে, অনেক মাস থাকলে তখন ওটা ছোট্ট করে গুটিয়ে যাচ্ছিল। কিন্তু এখন যেহেতু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা বড় হয়ে গেছে, তাই একটা ছোট্ট মাস, যেটা আমি লিখেছি, যেহেতু রিকোয়ার্ড মাসটা ফর্মে ব্ল্যাক হোলটা 1/10⁵, তাই খুব ছোট্ট মাস, স্মল মাস ব্ল্যাক হোল তৈরি করে। আর স্মল মাস ব্ল্যাক হোল তৈরি করলে হকিং টেম্পারেচার কি হবে? মাসটা যদি ছোট হয়ে যায়, হকিং টেম্পারেচার বেড়ে যাবে, তুমি ঝরঝর করে বেরিয়ে আসবে। তাহলে আমাদের কি আশা? এবার শোনো, আশাটা কি সাংঘাতিক। আমরা কি হকিং রেডিয়েশনটা দেখতে পাবো? কি করে? দেখো কি করে দেখতে পাবো। আচ্ছা, সেটা কি করে দেখতে পাবো আমি তোমাদের একটু বলি। আমরা দেখার প্ল্যানটা হচ্ছে যে আমরা লার্জ হেড্রন কোলাইডারের ভেতর, যেখানে প্রচন্ড এনার্জি তুলছি দুটো প্রোটনকে, সেই এনার্জিটা যদি এত বেশি হয়ে যায় যে এক্সট্রা ডাইমেনশনের ভেতর ঢুকে গেল প্রোটনটা। আমি তো বললাম যে খুব হাই এনার্জিতে ঢুকলে কি হবে? ওর নিউটন কনস্ট্যান্টটা তখন বেড়ে যাবে, তখনই প্রোটন গুলো ব্ল্যাক হোল হয়ে যাবে এক একটা, এবং তখন ও বার্স্ট অফ রেডিয়েশন দেবে। আমি তোমাদের ছবি দেখাবো শেষে, আমরা ডিটেক্টর বসিয়ে রেখেছি হকিং রেডিয়েশন ডিটেক্ট করার জন্য। আমি তোমাদের বলছি গল্পটা। তার আগে একটা জিনিস বলি, এক্সট্রা ডাইমেনশন দিলে একটা মজার জিনিস হয়, সেটা হচ্ছে, আচ্ছা এইটা তোমাদের দরকার নেই অত বেশি। এক্সট্রা ডাইমেনশনে তোমাদের অনেকেই একটা জিনিস জিজ্ঞেস করেছিলে যে আইনস্টাইন ইউনিফিকেশনের চেষ্টা করেছিলেন, এটা কি? আইনস্টাইন চেয়েছিলেন ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্সকেও জিওমেট্রি দিয়ে বলা যায় কিনা, শুধু গ্র্যাভিটেশন কেন, ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফোর্সটাকে কেন পারবো না? এটা আইনস্টাইন পারেননি, কিন্তু যিনি করেছিলেন তাদের নাম হচ্ছে কালুটজা অ্যান্ড ক্লাইন, দুজন সায়েন্টিস্ট। ওরা দেখিয়েছিল যদি এক্সট্রা ডাইমেনশন থাকে তাহলে তুমি এটা পারবে। কিভাবে জানো? তোমরা এক্ষুনি শিখেছো, তোমরা বুঝতে পারবে। তোমাদের মনে আছে যে আমরা দেখিয়েছিলাম যে 1+f1 dx² 1+f2 dy² dz² -1+f4 dt², এইটা দিয়ে আমাদের 4 ডিমেনশনাল কার্ভ স্পেস তৈরি হয়েছিল। ধরো পি হচ্ছে একটা এক্সট্রা ডিমেনশন। পি যদি একটা এক্সট্রা ডিমেনশন হয়, তাহলে আমাদের এক্স ওয়াই জেড টি সঙ্গে পি এরও স্কোয়ার গুলো সব আসতে থাকবে, এবং তার কোএফিসিয়েন্ট গুলো আসবে, পি এর সঙ্গে এক্স আসবে, পি এর সঙ্গে ওয়াই আসবে, পি স্কোয়ার আসবে, ডিপি ডিজেড আসবে, সব আসবে।
এবার এই যে একটা এক্সট্রা ডাইমেনশন নিলাম, যার ফলে এতগুলো কোএফিসিয়েন্ট, ওই F1 F2 F3 F4 মতো এতগুলো কোএফিসিয়েন্ট বেড়ে গেল। ওনারা দেখালেন যে কোএফিসিয়েন্ট গুলোকে তুমি যদি A0 A1 A2 A3 বলো করে আইনস্টাইনস ইকুয়েশনটাকে লেখো, তাহলে এটা অদ্ভুত জিনিস হয়। তুমি 4 ডিমেনশনাল আইনস্টাইনস ইকুয়েশন পাবে, আর এই ভেতরের গুলো স্যাটিসফাই করবে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের কুলম্বস ল আর ফ্যারাডেস ল। এটা অবিশ্বাস্য, এই ক্যালকুলেশনটা না দেখলে তোমরা বিশ্বাস করবে এটা কি অসাধারণ। যে দেখানো যায় যে এক্সট্রা কোএফিসিয়েন্ট গুলো ঠিক ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের যে ল গুলো সেইগুলোকে স্যাটিসফাই করে। অর্থাৎ আমি 5 ডাইমেনশনাল আইনস্টাইনস ইকুয়েশন মানে হচ্ছে 4 ডিমেনশনাল আইনস্টাইনস ইকুয়েশন প্লাস ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। 5 ডাইমেনশনাল গ্র্যাভিটি ব্রেক্স ইনটু দিস। তাই তখন এক্সট্রা স্পেস দিয়ে তুলকালাম শুরু হলো যে তাহলে বোধহয় এক্সট্রা স্পেস ধরে নিলে আমরা অনেক কিছু বলতে পারবো। কিন্তু যেটা আরেকটা জিনিস বলতে পারবো সেটা তোমাদের আমি একটু বলি, যেটা বললাম, উই ফাইন্ড বোথ গ্র্যাভিটেশন ইলেকট্রোম্যাগনেটিজম ফ্রম আইনস্টাইনস গ্র্যাভিটি উইথ অ্যান এক্সট্রা স্পেস। আইনস্টাইন এক্সট্রা স্পেসটার কথা ভাবেননি, তাই উনি ইউনিফিকেশন পারেননি করতে, এটা করেছিলেন কালুটজাইট-ক্লাইন। স্ট্রিং থিওরি বলে একটা সাবজেক্ট আছে, আমি এটার মধ্যে আজকে যাবো না, একদিন শুধু স্ট্রিং থিওরি বলবো তোমাদের, ওটা পুরো আলাদা একটা সাবজেক্ট। সেখানে দেখা যায় যে এক্সট্রা ডাইমেনশন থাকবেই, এক্সট্রা ডাইমেনশন নেসেসারি, এবং সেখান থেকে আরো দারুণ দারুণ সমস্ত আইডিয়া এসছে। তোমরা সাবজেক্টের কথা শুনেছো, আমাদের ভারতবর্ষের একজন সায়েন্টিস্ট প্রফেসর অশোক সেনের বিখ্যাত কাজ আছে স্ট্রিং থিওরিতে। এবং স্ট্রিং থিওরি বলে যে আমরা 3 ডিমেনশনে থাকি ঠিকই, কিন্তু আমরা একটা ইনভিজিবল কম্প্যাক্ট ইউনিভার্স আছে। স্ট্রিং থিওরি অনুযায়ী সেটা ডাইমেনশন হচ্ছে 6টা এক্সট্রা স্পেস আছে, 6টা। আচ্ছা, আমরা আমাদের ইনস্টিটিউটে ধরো অনেক রকমের কাজ করেছি, ব্ল্যাক হোল। আচ্ছা, তোমাদের একটা জিনিস একটু বলি, যে ব্ল্যাক হোলের ক্ষেত্রে আমরা যে মাপার চেষ্টা করছিলাম সেটা তোমাদের যেটা বললাম যে এক্সট্রা ডিমেনশনের ভেতর ঢুকে ব্ল্যাক হোল থেকে আমরা পাই, আমরা এই ধরনের কাজ করেছি। ব্ল্যাক হোলের থেকে আমরা হকিং রেডিয়েশন দেখতে পাই কিনা, ব্ল্যাক হোল শ্যাডো বলে একটা জিনিস হয়, আমরা ব্ল্যাক হোলের পাশে একটা একরকমের অদ্ভুত আলো রিং এবং একটা শ্যাডো পাওয়া যায়, সেগুলো দেখা যায় যে এক্সট্রা ডাইমেনশন দিয়ে সেগুলোকে ব্যাখ্যা করা যাওয়া যায়। আমি আরো আসছি, ব্ল্যাক হোল অ্যাক্রিশন বলে একটা জিনিস হয়, এগুলো নানান জিনিস, আমি এগুলোর মধ্যে খুব যাচ্ছি না, যেটা তোমাদের একটু বলার চেষ্টা করছি। তোমরা জিজ্ঞেস করেছিলে ডার্ক এনার্জি, ইউনিভার্সের গ্যালাক্সি গুলো স্লো হয়ে যাওয়ার কথা, কারণ গ্র্যাভিটি তো আফটার অল অ্যাট্রাকশন, তাই স্লো হয়ে যাওয়ার কথা, তার বদলে আরো দ্রুত গতিতে চলে যাচ্ছে তারা। এবং তার থেকে আমরা মেপে জানতে পেরেছি, দেখেছি যে যত স্পিডে চলে যাচ্ছে, যে ডেনসিটি 73% হচ্ছে অজানা এনার্জিটা, ডার্ক এনার্জিটা, যেটা আমরা জানি না, রিপালশন করছে ওরা। ডার্ক ম্যাটারটা হচ্ছে গ্যালাক্সি গুলো, যখন আমাদের যে গ্যালাক্সির কথা বললাম যে তারাগুলো নিয়ে, গ্যালাক্সি গুলো বর্মন করে ঘোরে। এখন তোমরা জানো যে রোটেশনাল স্পিডটা কোথা থেকে আসে? সেন্ট্রিপেটাল ফোর্স থেকে আসে। সেন্ট্রিপেটাল ফোর্স, তোমরা রোটেশনাল মোশন পড়েছো। সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে ভেতরে কতটা ম্যাটার আছে তার থেকে তোমরা রোটেশনাল স্পিডটা হয়। আমরা দেখি রোটেশনাল স্পিডটা যা, তার চেয়ে অনেক বেশি আমরা ভেতরে ম্যাটার দিয়ে ওটাকে বলতে পারি, যা ম্যাটার আমরা রয়েছে, আমাদের যত গ্রহ নক্ষত্র যা রয়েছে তার থেকে ওটা হচ্ছে না। তখন আমরা দেখি যে একটা অজানা ম্যাটার, যেটা চোখে দেখা যায় না, যার জন্য এটাকে ডার্ক ম্যাটার বলে, যেটার পার্সেন্টেজ 23 হতে হবে ওই স্পিডটাকে এক্সপ্লেন করতে গেলে। তাহলে আমাদের যে এত গ্রহ নক্ষত্র, তারা যত কিছু নিয়ে আমরা এত গর্ব করি, এত সব গ্যালাক্সি ট্যালাক্সি, সেটা হচ্ছে অনলি 4%। 96% আমরা এখনো জানি না। ডার্ক ম্যাটার কি জানি না, যার জন্য গ্যালাক্সি এত জোরে ঘুরছে। ডার্ক এনার্জি কি জানি না, তার জন্য সমস্ত গ্যালাক্সি বনমন করে দূরে চলে যাচ্ছে। 96% জিনিস আমরা তোমাদের জন্য রেখে যাচ্ছি, আমরা মাত্র 4% জানি। একটা জিনিস বলি, আমরা কিছু কিছু কাজ করেছি, যেমন ডার্ক এনার্জিতে আমরা এবং পৃথিবীর আরো অন্যান্য ইউনিভার্সিটির অনেকে, যে এক্সট্রা ডিমেনশনের কথা যেটা বলেছি তোমাদের, সেই এক্সট্রা ডিমেনশন থেকে ওই যে ছোট্ট ডিমেনশন গুলো, ওটা ওই এনার্জিটা সাপ্লাই করছে রিপালশনটার জন্য। এটা একটা বিউটিফুল মডেল, এবং এটা থেকে বিউটিফুল এক্সপ্লেন করা যায়। তাই এক্সট্রা, আমি তোমাদের বলার চেষ্টা করছি, এক্সট্রা ডিমেনশনটা ধরে নিলে কত রকম জিনিস বলা যায়। আচ্ছা, 1 সেকেন্ড, ক্যান ইউ হোল্ড অন? তোমরা একটু দাঁড়াও, 1 সেকেন্ড, আমি আসছি, একটু হোল্ড করো।
আচ্ছা, এবার এবার যেটা দাঁড়ালো, তার মানে আমাদের কাছে 96% জিনিস তোমাদের জন্য, আমরা অ্যাক্সেলারেশনের জন্য একটা ডার্ক এনার্জি ধরে নিয়েছি, জানি না ওটা কি, রোটেশনের জন্য ডার্ক ম্যাটার ধরে নিয়েছি, জানি না ওটা কি, মাত্র 4% আমরা জানি। ভেবে দেখো, আমরা আকাশে স্পেস টেলিস্কোপ পাঠিয়েছি, প্রতিদিন এক্সপেরিমেন্ট করা হচ্ছে যে এগুলো মাপার জন্য যে ডার্ক এনার্জি অরিজিনটা কি হতে পারে। আমরা এক্সট্রা ডাইমেনশনের মডেল দিয়েছি, আরো নানান রকম মডেল আছে। এই লার্জ হেড্রন কোলাইডার দেখো, যার ভেতরে প্রোটন গুলো বন 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 করে ঘুরছে প্রচন্ড গতিতে এবং ধাক্কা খাচ্ছে দুজনের সঙ্গে, যদি গতিটা এত বেশি হয়ে যায় এনার্জিটা যে আমাদের এক্সট্রা ডাইমেনশনের উপর ঢুকে যায়, তাহলে কি হবে? নিউটন কনস্ট্যান্টটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রোটন গুলো ব্ল্যাক হোল হয়ে প্রচন্ড জোরে হকিং রেডিয়েশন এমিট করবে। এইখানে দেখো তোমরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাটলাস বলে একটা ডিটেক্টর, সেখানে এই ডিটেক্টরটা রাখা আছে যে ওটা দেখতে পাবো, কিন্তু এখনো পাইনি, কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি। যদি পাই, আমরা শুধু হকিং রেডিয়েশন প্রমাণ হবে না, এক্সট্রা ডাইমেনশন প্রমাণ হবে। আমাদের এই একটা অজানা জগতের কথা যেটা তোমাকে বললাম, যেটা স্ট্রিং থিওরি অনুযায়ী আছেই, আর স্ট্রিং থিওরি না ধরলে সে থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। এবং আজকে এমন একটা থিওরি আমরা করছি যেখানে যেটাকে বলে মাল্টিভার্স, যে আমাদের একটা ইউনিভার্স যেখানে আমরা আছি, এছাড়া আরো ইউনিভার্স আছে যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না। সেই সব ইউনিভার্স গুলো সব 3 ডিমেনশনাল নয়, এক একটা এক এক রকম ডাইমেনশনের। এবং নানান রকম থিওরি তোমাদের জন্য, কত যে অজানা জিনিস অপেক্ষা করছে তোমরা ভাবতে পারবে না। আমি তোমাদের এই ট্রিগারটা দিতে চাইছিলাম যে মানুষ কত ভাবে কত রকম ভাবে চিন্তা করে, কিন্তু কেন করে? অকারণে নয়। কারণ যদি আজকে আমরা এক্সট্রা ডিমেনশন খুঁজে পাই, তাহলে কিন্তু আমরা হকিং রেডিয়েশন বলো, তাকে ডিটেক্ট করার সম্ভাবনা আসবে। আমি এছাড়া আরো অনেক কিছু আসবে, কিন্তু আমি তোমাদের যেটা বললাম যে অ্যাক্সেলারেশন ডার্ক এনার্জির একটা সোর্স হতে পারে এক্সট্রা ডিমেনশন, অনেক জিনিসের সোর্স হতে পারে এক্সট্রা ডিমেনশন। আরো অনেক ধরনের ঘটনা ঘটছে যেগুলো সব আমি তোমাদের এই ক্লাস বললাম না। এই জন্য সারা বিশ্ব জুড়ে একদম তীব্র রিসার্চ চলছে যে এই আমাদের 3 ডিমেনশনাল ইউনিভার্সের বাইরের এই অজানা ইউনিভার্সটা আমি পাই কিনা। আর কে জানে, যদি কোনোদিন পাই, হয়তো তার ভিতর থেকে আমরা এনার্জি এক্সট্রাক্ট করতে পারবো আমাদের এনার্জি শর্টেজের জন্য। কি পাবো না পাবো কেউ জানি না। সায়েন্স যেন তো এত আশ্চর্য। আজ থেকে কত বছর আগে যখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এবং মাইকেল ফ্যারাডে ইলেকট্রিসিটি আবিষ্কার করেছিল, তোমরা কি ভাবতে পেরেছিলে যে আজকে তারা ভাবতে পেরেছিল আজকের দিনে ইলেকট্রিসিটি ছাড়া আমরা চিন্তা করতে পারি কিছু? তাই হিডেন ওয়ার্ল্ড ভেতরে কি আছে, তার ভেতরকার রহস্যটা জানার জন্য আমাদের রিসার্চ চলছে। এটা একটা আশ্চর্য সারপ্রাইজ, এই হিডেন স্পেসটার মধ্যে কি আছে। আমরা সেটা রিসার্চ করছি, আমি আশা করি তোমরাও করবে। এবার আমি তোমাদের কাছ থেকে একটু কোয়েশ্চেন নেব। বলো তোমাদের কি প্রশ্ন ছিল? বলো। বলছিলাম ম্যাটার অ্যান্টিম্যাটার থিওরিটা কি? মানে ম্যাটার অ্যান্টিম্যাটার থিওরি দিয়েও তো অনেক ইউনিভার্স থিওরি বলে আছে। ম্যাটার হচ্ছে, আমি তোমাদের বলি, ম্যাটার হচ্ছে যে ধরো তুমি একটা পার্টিকেল আছে, তোমার একটা তত্ত্ব বলে যে তার ঠিক অ্যান্টি পার্টিকেল হবে, অর্থাৎ একটা সেটারও থাকবে, সেটা হচ্ছে যেমন ইলেকট্রন, তার ঠিক একটা অ্যান্টি পার্টিকেল হয়, যেটা হচ্ছে একই মাস কিন্তু উল্টো চার্জ, তাকে বলা হয় অ্যান্টি পার্টিকেল। তাকে নাম হচ্ছে পজিট্রন। পজিট্রন আমরা দেখতে পেয়েছি, এরকম সব পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল হয়, সেগুলো আমরা দেখেছি। অ্যান্টি ম্যাটার মানে হচ্ছে যে ধরো একটা অ্যাটমের ভেতরে তুমি জানো সেন্টারে প্রোটন থাকে, বাইরে ইলেকট্রন থাকে। অ্যাটমের অ্যান্টিটা হবে হচ্ছে বাইরে ঘুরন্ত জিনিসটা পজিটিভ চার্জ পজিট্রন, আর ভেতরটা হচ্ছে অ্যান্টি প্রোটন, উল্টোটা। এবং এই অ্যাটম দিয়ে যে ম্যাটারটা তৈরি হবে তাকে আমরা বলবো অ্যান্টি ম্যাটার। অ্যান্টি ম্যাটার হচ্ছে অ্যান্টি পার্টিকেল দিয়ে তৈরি ম্যাটার। মুশকিলটা হচ্ছে ঠিক যেরকম আমরা অ্যান্টি পার্টিকেল পেয়েছি, আমাদের অ্যান্টি ম্যাটার দেখার কথা ছিল, অ্যান্টি ম্যাটারটা পাওয়া যায় না ইউনিভার্সে। তার মানে কোনো একটা কারণে ম্যাটার ফর্মেশনটা পার্টিকেল দিয়ে যেভাবে হয়েছে, অ্যান্টি ম্যাটার ফর্মেশন অ্যান্টি পার্টিকেল দিয়ে হয়নি। এটা হচ্ছে ম্যাটার অ্যান্টি ম্যাটার অ্যাসিমেট্রি। এটার কেন সেই নিয়ে অনেক তত্ত্ব আছে, মডেল আছে, কিন্তু এখন পর্যন্ত কোনোটা কিন্তু এক্স্যাক্টলি প্রমাণিত নয়। স্যার আমি একটা প্রশ্ন বলছি, এই যে ব্ল্যাক হোল আলোগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে আলোটা তাহলে একটা দিয়ে স্ট্রেট লাইনে যায় তবে সেটা বেন্ড খাচ্ছে। কিন্তু স্যার আমরা যে টাইম মেশিনের কথা যদি ভাবি, আলো যদি বেন্ড খায় তবে তো টাইম মেশিন তৈরি করা যেতে পারে।
আলো যদি বেন্ড হয় টাইম মেশিন তৈরি করা যেতে পারে? মানে তখন আমরা তো অতীতের দিকে অতীতের ভাবনা চিন্তা করতে পারবো। না, আর দেখো অতীতটা কিন্তু আলো বেন্ডিং দিয়ে কিছু হয় না। আলো বেন্ডিং মানে আলো কিন্তু ভবিষ্যতেই যাচ্ছে, কিন্তু বেকার রাস্তা দিয়ে যাচ্ছে। তুমি যেটা বলার চেষ্টা করছো, স্পেস টাইমটা বেঁকে গিয়ে এমন একটা অবস্থা তৈরি হতে পারে, স্পেস টাইমটা বেঁকে গিয়ে এমন একটা অবস্থা তৈরি হতে পারে যখন তুমি দেখবে যে তুমি যেন ব্যাকা স্পেস টাইম দিয়ে গিয়ে টাইমের উল্টো দিকে যেতে শুরু করেছো। হ্যাঁ, এটা হতে পারে, ইন প্রিন্সিপাল হতে পারে। এবং একটা একটা জিনিস আছে ওয়ার্ম হোল বলে, যেটার মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটানো যায়। কিন্তু আনফর্চুনেটলি আমি তোমাদের বললাম যে এই ধরনের কোনো জিনিস আমরা আকাশে দেখতে পাইনি, বা স্পেস টাইমটা বেঁকে গিয়ে টাইমের অ্যাক্সিসটা ঘুরে গেছে উল্টো দিকে, এরকম সিচুয়েশন আমরা কোথাও দেখতে পাইনি। এরকম সিচুয়েশন ঘটাতে গেলে যেভাবে সেটা ঘটবে সেটা আমরা এখনো দেখতে পাইনি। অর্থাৎ তুমি যেটা বলছো এটা সম্ভব, আমি মেনে নিচ্ছি যে আইনস্টাইন থিওরি থেকে দেখানো যায় যে টাইম অ্যাক্সিসটা বেঁকে গিয়ে এমন হয়ে গেল যে টাইম অ্যাক্সিসটা উল্টো দিকে যেতে শুরু করলো, কিন্তু সেরকম জিনিস আমরা নিচে। একটা জিনিস মনে রেখো, কিন্তু তুমি অঙ্ক করে অনেক কিছু পেতে পারো, তোমার নেচারে ওটা আছে কিনা সেটা তো দেখতে হবে। বলো এবার। স্যার হুম স্যার আপনি যদি বিগ ব্যাং এর ওই ছবিটা একটু দেখান। কোন ছবিটা? ওই যে 1 2 3 4 করে আছে, হ্যাঁ, বিগ ব্যাং শুরু হচ্ছে, এটা। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ। হুম এখানে আমরা যদি এটাকে একটা ম্যাথামেটিক্যালি পূর্ণ সংখ্যার টেবিল হিসাবে নিই, হুম এবং বিগ ব্যাং যদি পজিটিভ দিকে একটা হয়ে থাকে এবং নেগেটিভ দিকেও একটা বিগ ব্যাং হয়ে থাকে, নেগেটিভ দিকে বিগ ব্যাং মানেটা কি? মানে বিগ ব্যাং হওয়ার সঙ্গে সঙ্গে পজিটিভ দিকে একটা ইউনিভার্স তৈরি হয়েছে এবং নেগেটিভ দিকেও একটা ইউনিভার্স তৈরি হয়েছে। এটা নেগেটিভ দিকটা বলতে তুমি কি মনে করছো বলো তো? এটা আরেকবার একটু ভালো করে তুমি ভেবে বলো তো, তুমি ঠিক কি বলতে চাইছো, একটু একটু নিজের মনে চিন্তা করো। কিসের নেগেটিভ? টাইম তো পজিটিভ দিকেই যাচ্ছে, টাইম তো নেগেটিভ দিকে যাচ্ছে না। ধরো এখান থেকে শুরু করে টাইমটা এদিকে এগিয়ে আসছে। হ্যাঁ, এখান থেকে শুরু হলো ইউনিভার্স, ইউনিভার্স, হ্যাঁ ইউনিভার্স যদি নেগেটিভ দিকে এক্সপ্যান্ড হতে শুরু করে। নেগেটিভ দিক মানে কি? এখানে তো একটা পয়েন্ট, একটা বিন্দু, নেগেটিভ দিক তো কিছু নেই। এবার বিন্দু হওয়ার পরে এটা এক্সপান্ড করতে 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 তৈরি হলো। এবার এক্সপান্ড করতে করতে ও ধরো তুমি এখানে যাচ্ছে, সাইজে বড় হচ্ছে আস্তে আস্তে। এবার তোমার নেগেটিভ দিকটা কোথায়? তুমি আমাকে বলো, এই দিক থেকে এদিকে। নেগেটিভ দিকে ওকে আসতে গেলে তোকে কন্ট্রাকশন শুরু হতে হবে। না, আমরা যেমন জানি একটা পজিটিভ ওয়ান আছে, একটা নেগেটিভ ওয়ান, সেরকম একটা না, আমাদের কিন্তু নেই তো। ইউনিভার্স না না আর না একটা। না না না, আমাদের ইউনিভার্সে সেটা বোঝার চেষ্টা করো। আমাদের ইউনিভার্সটা কিরকম জানো তো? তুমি একটা রাবার শিট নাও, তাতে অনেকগুলো পয়েন্ট দাও। তুমি ভাবো মনে মনে পয়েন্টগুলো একটা জায়গায় ছিল সবকিছু, এবার আস্তে আস্তে রাবার শিটটাকে তুমি হাত দিয়ে স্ট্রেচ করো। ধরো একটা বেলুনকে ফাটিয়ে সেটাকে স্ট্রেচ করো। বেলুনের উপরে যদি ফুটকি থাকে, সব ফুটকিগুলো সবার কাছ থেকে দূরে সরে যাবে। পজিটিভ নেগেটিভের কোনো ব্যাপারই নেই। তুমি বোঝার চেষ্টা করো, এই যে পয়েন্টটা যেখানে আমি কার্সারটা দেখো, এটা তো সাইজের একই দিকে বড় হচ্ছে। এই দুটো বিন্দুর মধ্যে যে কোনো দুটো ইউনিভার্স গ্যালাক্সির মধ্যে এই গ্যালাক্সিটাও দূরে সরে যাচ্ছে, সবাই সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এখানে তুমি একটা পয়েন্ট নিয়ে বলতে পারো আমি এই দিকটা পজিটিভ বলছি, এটা নেগেটিভ বলছি, কিন্তু তার সঙ্গে ইউনিভার্সাল এক্সপানশনের কোনো সম্পর্ক নেই। এক্সপানশন হচ্ছে সবসময় সবাই সবার কাছ থেকে দূরে যাচ্ছে। তুমি একটা পয়েন্টে বসে এটা পজিটিভ এটা নেগেটিভ বলো না, তাতে কি এলো গেল, কিন্তু সবাই সবার কাছ থেকে দূরে যাচ্ছে। তুই মনে মনে এটা ভাবো, তুমি একটা বেলুনকে ফাটাও, ফাটিয়ে তার ফাটা রাবারটার উপর অনেকগুলো কলমের ফুটকি দাও, করে তুমি বেলুনটাকে হাত দিয়ে স্ট্রেচ করো, দেখো ফুটকিগুলো কি হয়, সবাই সবার কাছ থেকে দূরে যাবে। স্যার স্যার আমার একটা ব্ল্যাক হোল নিয়ে একটা কোশ্চেন আছে। স্যার স্টিফেন হকিং বলেছে মানে ব্ল্যাক হোলের ভিতরে কোনো বস্তু গেলে মানে ওর কোনো ইনফরমেশন পাওয়া যায় না, কিন্তু মানে আমার মতে মানে কোনো কাগজকে যদি পোড়ালে মানে ওই যে অ্যাটম গুলো ওগুলো কোন আকৃতি সেটা তো বোঝা যায়, কিন্তু স্টিফেন হকিং কেন বলেছে যে ওর ভেতর ব্ল্যাক হোলের ভিতরে কোনো বস্তু গেলে কোনো ইনফরমেশন পাওয়া যায় না? ইনফরমেশনটা পেতে গেলে, তোমার যদি ইনফরমেশনটাকে পেতে হয়, তুমি ইনফরমেশনটা পাবে কিভাবে? তোমার ওর ভেতর থেকে তো একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওর ভেতরে যাই হোক না কেন তোমার কাছে ইনফরমেশনটা নিয়ে আসবে কে? কোনো একটা আলো বা কোনো একটা কিছু তো, কোনো কেরিয়ারকে আসতে হবে, কেউ তো বেরোতে পারছে না ওর ভেতর থেকে।
তুমি বুঝতে পারছো, ওর ভেতর থেকে তো কেউ বেরোতে পারছে না, এটা তো একটা অদ্ভুত অবস্থা। তুমি একটা ওই তুমি একটা অবস্থাকে ব্রেক তুমি করা যায় না? না, কি করে করবে? কারণ আলো যেটা দিয়ে তুমি ইনফরমেশন কি দিয়ে পাও বলো তো? তোমার ঘরের ভেতর একটা কিছু আছে, কারণ ওখান থেকে একটা আলো বেরিয়ে আসে, তাই তো? হ্যাঁ স্যার। তো কিচ্ছু যদি একটা জিনিসের ভেতর থেকে না বেরোয়, তুমি ইনফরমেশনটা পাবে কি করে? তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? একটা জিনিসের ভেতর থেকে যদি কিছু না বেরোয়, তুমি হ্যাঁ তার স্যার, ভেতর বুঝতে থেকে পারছি। তোমার কাছে আসবে না। স্পেস টাইমের এই একটা অদ্ভুত অবস্থা, যেটা উনি, এটা আইনস্টাইনই দেখিয়েছিলেন যেরকম একটা অদ্ভুত পরিস্থিতি হচ্ছে। এটা হকিং দেখাননি, এটা তো আইনস্টাইনই দেখেছিলেন। হকিং দেখিয়েছিলেন যে কোয়ান্টাম এফেক্টের জন্য হরাইজন থেকে কিছু কিছু পার্টিকেল বেরোতে পারে, সেটা অন্য একটা টেম্পারেচার আছে, সেটা হকিং টেম্পারেচার বলে। কিন্তু ব্ল্যাক হোলের ভেতর থেকে যে চলে গেছেন, ব্ল্যাক হোলের ডিপ ইনসাইডে, সেখান থেকে কি আর বেরোবে? আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে, হকিং যাই বলুন না কেন, হকিং রেডিয়েশন কিন্তু এখনো দেখা যায়নি। তাই আইনস্টাইনের তত্ত্ব প্রমাণিত, হকিং এর তত্ত্ব কিন্তু এখনো প্রমাণিত না, হকিং রেডিয়েশন। আমরা স্যার বলছি টাইমের ডেফিনেশনটা কি এখান থেকেই দেওয়া যায়, বিগ ব্যাং থেকে? বিগ ব্যাং থেকে টাইমের ডেফিনেশনটা, দেখো টাইম আইনস্টাইন বলেছিলেন যে প্রত্যেকের, যেরকম স্পেসের কোঅর্ডিনেট প্রত্যেকের আলাদা, নিউটন বলেছিলেন সবার জন্য একটাই টাইম টি। একটা আকাশে যেন ইউনিভার্সে একটা ক্লক আছে, সবাই সেই ক্লকের টার্মসে চলাফেরা করছে। উনি বলেছিলেন যে প্রত্যেকটা বস্তুর জন্য সে কিভাবে যাবে তার একটা আলাদা টাইম হবে। এবার সেই টাইমটার সঙ্গে তার পরিবর্তনের হার, তার চেঞ্জটা তার টাইম বলবে। একজনের টাইম আরেকজনের টাইম রিলেটিভ, প্রত্যেকের টাইম সমানভাবে ফ্লো করে না। এই টাইমটার ফ্লোটা মোশনের জন্য পাল্টে যেতে পারে। ধরো তুমি আর আমি মুভ করছি, আমাদের মধ্যে মোশন আছে, তাহলে তোমার ঘড়ি আমার ঘড়ি একভাবে চলবে না। আর আমাদের মধ্যে যদি একটা কার্ভেচার থাকে, স্পেসের কার্ভেচার থাকে, তাও পাল্টে যাবে। অর্থাৎ টাইম ইজ এ কোয়ান্টিটি টু বি ডিফাইন্ড ফর এভরি ইন্ডিভিজুয়াল, এবং টাইমটা রিলেটিভ একজনের সঙ্গে আরেকজনের। স্যার এখানেই তো স্যার ওই আইনস্টাইনের থিওরিটা ম্যাচ করে যাচ্ছে, মানে যেখানে ওই মাসটা ওই সিটটাকে কার্ভ করছে, যার ফলে লাইটটা বেঁকে যাচ্ছে, যার কারণে টাইমটা স্লো হয়ে যাচ্ছে ওই লাইটটার পুরো ডিস্টেন্সটা কভার করার জন্য। তা তো হলো, কিন্তু সেটা তো একটা ফ্রেমে হলো। আরেকটা ফ্রেম থেকে যে দেখছে সে আবার একটু অন্যরকম দেখবে। মানে টাইম জিনিসটা হচ্ছে, তুমি যখন বলবে এবার থেকে টাইম, মনে রাখবে যে কার টাইম। হ্যাঁ, সবার ক্ষেত্রে তো আর ফ্রেমটা তো ইনার্শিয়াল হবে না। এক্স্যাক্টলি, তাই তুমি একজনের একরকম টাইম বলতে হবে। তাই টাইমের ডেফিনেশন হচ্ছে, টাইম একটা কোয়ান্টিটি যেটা দিয়ে পরিবর্তনের হার বা চেঞ্জকে বোঝানো হয়। টাইমের আর কোনো ডেফিনেশন নেই, কিন্তু টাইম হচ্ছে a parameter with respect to which you can define a change. তুমি মুভ করে যাচ্ছ একটা জায়গায়, এখন ছিলে, পজিশনটা পাল্টে গেল, এখন ছিল একটু পাল্টে গেল, কিসের রেসপেক্টে পাল্টালো? আমি টাইম কথাটাকে ডিফাইন করলাম ওইখানে। একটা কোয়েশ্চেন ছিল, বলছিলাম যে ফিজিক্সের এই ডিসকভারিটা কখন থামতে পারে, মানে কোন পর্যায়ে গেলে আমরা বলতে পারবো যে সায়েন্সের সব কমপ্লিট? এটা থামার কোনো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে, আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা যখনই ভাবি যে প্রায় সব বুঝে গেছি, তখন নেচার আমাদের সঙ্গে একটা অদ্ভুত খেলা খেলে। সে এমন একটা জিনিস দেখায় যেটা আমরা দেখি যে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এটা প্রত্যেকবার হচ্ছে, প্রত্যেকবার। 19বিংশ শতাব্দীর শেষে আমাদের যখন মনে হয়েছিল আমরা সব পেয়ে গেছি, তখন নেচার আমাদের কয়েকটা অবজারভেশন দিয়ে পুরো মাটিতে ফেলে দিয়েছিল, এবং দুটো বিপ্লব তৈরি হলো, একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, একটা হচ্ছে রিলেটিভিটি। এবার সেইগুলো করে যখন আমরা দেখলাম যে তারপরে কতগুলো খুব সিরিয়াস প্রবলেম, সেই প্রবলেমগুলো তোমরা পরে বুঝতে পারবে যে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে কিছু কিছু ইনসাফিসিয়েন্সি, সব থিওরিগুলোর মধ্যে কিছু কিছু ইনসাফিসিয়েন্সি, এখন সেই সব নিয়ে আমরা খাবি খাচ্ছি। অন্যদিকে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি দেখিয়ে তো আমাদের একদম চোখ কপালে উঠে গেছে ওই দেখে যে ইউনিভার্স কি অদ্ভুত ভাবে বিহেভ করছে। ইউনিভার্স যেন তো নেচার বা প্রকৃতি বা ইউনিভার্স একটা অদ্ভুত জিনিস। তুমি যখনই ভাববে যে তুমি আসলে তুমি তার কাছে কিচ্ছু না, আমরা তার কাছে কিচ্ছু না, তুমি এত ভেবে দেখো যে আজকে পৃথিবী একটা বিন্দুও না, একটা গ্যালাক্সিতে 10⁻11 স্টার, সূর্য একটা স্টার, এরকম 10⁻12 গ্যালাক্সি আমরা খুঁজে পেয়েছি, যাদের মধ্যে দূরত্ব 10⁻20। তুমি পৃথিবীটা কি, সেখানে বসে আমরা যেটা পেরেছি সেটা তো অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ফাইনম্যানকে একজন জিজ্ঞেস করেছিল যে তোমার কাছে কোন জিনিসটা সবচেয়ে অবাক লাগে, বলেছিল আমার অবাক লাগে এটাই যে আমরা এখানে বসে, পৃথিবীতে বসে একটা ল বানিয়েছি, এটা সব জায়গায় যে খেটে যায় এটা দেখে।
এটা যে খাটছে, নেচারে যেটা কাজ করছে, এটাতেই তো সাংঘাতিক লাগছে যে অন্তত অনেক ক্ষেত্রে কাজ করছে। তারপরে নেচার আমাদের সামনে চ্যালেঞ্জ করছে, তাই শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। শেষ নিয়ে ভেবো না, এটাই তো মজা যে আমরা করবো, নেচার আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ দেবে। তাহলে স্যার একটা মানে স্যার ক্যাজুয়ালি বলছি যে ফিজিক্স আর গডের মধ্যে কি কোনো রিলেশন আছে? না, নেই। ফিজিক্স গড নিয়ে কথাই বলে না, আছে বলে না, স্যার নেই বলে না, কিছুই বলে না। স্যার ডার্ক ম্যাটারের কি জগৎ থাকতে পারে? ডার্ক ম্যাটারের কি জগৎ থাকতে পারে? ডার্ক ম্যাটারের ওয়ার্ল্ড, ডার্ক ম্যাটারের জীব? হ্যাঁ, আমাদের ডার্ক ম্যাটারের মানে লিভিং জীবন্ত যে না, সেটা জানি না। থাকলে আমরা তাকে এখনো দেখতে পাইনি। ডার্ক, সে ডার্ক তো, তাকে দেখা যায় না। থাকতে পারে, কিন্তু লাইফ জীবন কাকে বলে এটাও একটা বিরাট প্রবলেমের জিনিস, জানো তো? তুমি কেন তোমরা ধরে নিচ্ছ যে আমরা জীবনকে যেভাবে ডিফাইন করেছি মানুষরা, হ্যাঁ, যে কোনো লিভিং বিং এর যে ডেফিনেশন হতে পারে যে আমাদের থেকে কয়েক বিলিয়ন দূরে, লাইট ইয়ার দূরে কোনো একটা গ্যালাক্সির মধ্যে লাইফকে অন্যভাবে ডিফাইন করা হয়েছে। কে জানে কি হয়েছে। মানে তুমি দেখো, আইনস্টাইন বলেছিলেন যে আমি এই বয়স এসে বুঝতে পারি যে আমরা একটা শিশুও না প্রকৃতির সামনে, নট ইভেন এ চাইল্ড। নিউটন বলেছিলেন আমি সমুদ্রের পাড়ে নুড়ি কুড়োচ্ছি। কেন বলেছিলেন? এটা কি বিনয় করার জন্য বলেছিলেন? একেবারেই না। তারা বড় সায়েন্টিস্ট বলে বুঝতে পেরেছিলেন যে আমরা যতটুকু জানি সেটা যা জানি না তার তুলনায় কিছুই না। ইউনিভার্স একটা সাংঘাতিক জিনিস। এই যে সাবজেক্টটা যেটাতে আমি কাজ করি, কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স এবং হাই এনার্জি ফিজিক্স, এই সমস্ত এগুলো আমার এই রিসার্চের এরিয়া। এটা যে কি ফ্যাসিনেটিং তুই ভাবতে পারবে না। মাঝে মধ্যে আমি রাত্রিবেলা ছাদে গিয়ে আকাশের তাকে তাকালে আমার লাগে যে আমরা কিছুই না, আমরা জানো তো মানে কিচ্ছু জানি না। কিন্তু এট দ্য সেম টাইম তুমি সত্যি জানি না আমরা দেখো কত কিছু। তুমি ভাবো আজ সকাল থেকে তুই কি করছো, তোমরা কোথায় বসে আছো, আমি কোথায় বসে আছি, আমরা কথা বলছি। সায়েন্স তো কত কিছু দিয়েওছে, তাই না? সেজন্য সায়েন্স পৃথিবীর সবচেয়ে মূল্যবান সাবজেক্ট, কিন্তু এট দ্য সেম টাইম এখনো শিশুও না, চাইল্ডও না নেচারের সামনে। সায়েন্স কত দিকে এগিয়েছে, কত কিছু বলেছে ভাবো তুমি। ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, সমস্ত কত দিকে এগিয়েছে সবকিছু। এবার বলো তোমাদের আর কি প্রশ্ন আছে? আর একটা স্যার বলছিলাম, ইউনিভার্সের কি স্যার কনসিয়াসনেস বলে কোনো ব্যাপার হতে পারে? এগুলো নিয়ে আসলে এগুলো নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত না সাইন্টিফিক্যালি তাকে ডিফাইন করা যায়নি। হতে পারে, কিন্তু তোমাকে কনসিয়াসনেসের ডেফিনেশন কি হবে সেটা তো বলতে হবে। সেই ডেফিনেশনটা যেন তো পাইনি আমরা এখন। বুঝতে পেরেছো? স্যার বলছি স্ট্রিং থিওরিটা কি পরের দিন পড়াবেন? না, পরের দিন মানে আমি এবার আসলে কোনো আর লেকচার দিতে পারছি না। তার কারণ হচ্ছে যে আমি নেক্সট উইকে বাইরে চলে যাচ্ছি, বিদেশে। তো আমি দেবলীনাকে বলেছি আমরা পরের কোনো সিএতে করতে হবে। এবার আমি তো একটার বেশি অ্যাকোমোডেট করতে পারছি না, কারণ আমি মাঝখানেও বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, ফিরেছি জাস্ট। আবার আমি পরের সপ্তাহে আর 4 দিন বাদে বাইরে চলে যাচ্ছি। তো সেখান থেকে ফিরতে ফিরতে সেগুলো শেষ হয়ে যাবে। তো আমি স্ট্রিং থিওরি কোনো সময় তোমাদের নিশ্চয়ই বলবো। তোমরা একটা তোমাদের টিচারের সঙ্গে, দেবলীনার সঙ্গে ওকে বলো। তো এরকম ধরনের জিনিস যখন অর্গানাইজ করবে আমি ডেফিনেটলি আসবো। হ্যাঁ স্যার, ওদের আসলে কোয়ান্টামের ক্লাসও তো সেরকম ভাবে হয়নি, আর রিলেটিভিটিও ওরা বলছিল বারবার। তো আমরা ভাবছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি বা যাই হোক, আমি কথা বলে নেবো আপনার সাথে, তাহলে মানে হ্যাঁ এই ধরনের টপিক গুলোর উপর হ্যাঁ, যদি তুমি আর কি করা যায়। দেখো ওইগুলো কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি, স্ট্রিং থিওরি আবার একটা এরকম আজকের মতো একটা অ্যাডভান্স টপিক। আর তোমরা যদি বেসিক সায়েন্স শিখতে চাও কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি, তাহলে সেটা অন্য রকমের, সেগুলো তো একদম ফান্ডামেন্টাল সায়েন্স। হ্যাঁ, আর এগুলো তোমাদের আমি বললাম জাস্ট তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে মানুষের চিন্তার গতিবিধি কোথায় চলে গেছে। মানে এটা খুব স্পেকটাকুলার, জানো তো? মানে আইনস্টাইন বলেছিলেন যে সায়েন্স হচ্ছে পৃথিবীর, ওর মৃত্যুর ঠিক কয়েকদিন আগে, যে সবচেয়ে চাইল্ডিশ অ্যাক্টিভিটি কিন্তু সবচেয়ে প্রেশাস, মূল্যবান অ্যাক্টিভিটি। এবং একই কথা নিউটন বলেছেন এক ভাষায়, একই কথা হকিং বলেছেন আরেক ভাষায়। একই কথা যে আমরা আসলে
সায়েন্স একটা মানে মহাসমুদ্র, জানো তো। কিন্তু আমরা খুব ভাগ্যবান যারা আমরা সায়েন্স করি, যে আমরা এরকম একটা জিনিসের টেস্ট পেলাম যে একটা সাবজেক্ট কি সাংঘাতিক হতে পারে। লোকে তো সায়েন্সের সুফলটা পায়, কজন সায়েন্সটা ঠিক মতো শিখতে পারে। তো আমি দেবলীনা, তুমি বলো আমাকে জানুয়ারিতে, ঠিক আছে তুমি যখন করবে, আমি কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি বা ওরা যদি স্ট্রিং থিওরি যা চায়, আসলে আমি পরের উইকে তো বাইরে চলে যাচ্ছি, তাই এবার আর করতে পারছি না। আমি পরের বার হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি কোর্সটা শেষ হলে ওদের থেকে একবার ফিডব্যাক নিয়ে নেব, তারপরে আপনার সাথে তুমি আমাকে জানিও ডেফিনেটলি। তোমাদের আর কোনো প্রশ্ন কি আছে? মানে তোমরা করতে পারো, কিন্তু মানে খুব ভালো হয় যদি তোমাদের আরো, মানে অনলাইনে তো আমরা করবোই, সামনাসামনি করতে পারলে আরো ভালো, জানো তো। অনেক ইন্টারাকশনটা অনেক বেটার হয়, অনেক কিছু বোর্ডে লিখে দেখানো যায়, পড়ে দেখানো যায়। সেটা ঠিক কথা। হ্যাঁ স্যার, সেটা তাহলে একটু প্ল্যান করা যেতে পারে ওদের, তাহলে ওরা মানে মোটামুটি কোথাকার কে কোথাকার সেগুলো জেনে নিয়ে একদম 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 সেটা চেষ্টা করবো তাহলে। ঠিক আছে, নিশ্চয়ই। ঠিক আছে। তো তোমার ঠিক আছে, তোমরা তাহলে সবাই ভালো থেকো। আমার উদ্দেশ্য তোমাদের এটা বলার যে আমি কিছুদিন বাদে দেখতে চাই তোমরা এই সমস্ত ফিল্ডে, তোমাদের জন্য 96% রেখে যাচ্ছি, কিন্তু 4% মাত্র আমরা করেছি। এই বাকিটা তোমরা করো এবার। তোমাদের সায়েন্সটা তো রিলে রেসের মতো, একজনের থেকে আরেকজনের হাতে চলে যায়। নিউটন থেকে আইনস্টাইন, নিউটন থেকে ম্যাক্সওয়েল, ফ্যারাডে, সেখান থেকে আইনস্টাইন, সেখান থেকে তো চলেছে হাতে 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 সায়েন্স। তোমরা এবার পরেরটা করবে। স্যার আপনাকে একটা কথা বলছি, আজকে যে মানে টেকনিক্যাল হর্স যে মেয়েটি ছিল আর কি, ও সোশিওলজি স্টুডেন্ট, কিন্তু বললো যে আমি আজকে এটা লেকচারটা পুরোটাই শুনলাম, প্রায় কত বছর পরে আমি একটানা এরকম সায়েন্সের লেকচার শুনলাম, আবার সায়েন্স পড়তে ইচ্ছে করছে। সমৃদ্ধি বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে পড়তে কোনো বাধা নেই কিন্তু, জানো তো বিদেশে এটা খুব ভালো ওদের। তুমি জানো ওদেশে আমি দেখেছি একজন লোক, সে একদম আর্টসের লোক, সে হঠাৎ 50 বছর বয়সে তার মনে হচ্ছে আমি সায়েন্স পড়বো, সে দিব্যি ঢুকে গিয়ে ইউনিভার্সিটি করছে। ওদের সিস্টেমটা এত ফ্লেক্সিবল না, যা খুশি করা যায়, জানো। তাই তাই এটা খুব সাংঘাতিক, ওদের সিস্টেমে না ওরকম নেই তুমি এটা করেছো তাই তুমি ওটা করতে পারবে না, এরকম ব্যাপার নেই। ও আচ্ছা, ফর্মাল ডিগ্রি মানে মানে ফর্মাল ডিগ্রি তুমি একটা ইউনিভার্সিটি গেলে ক্লাস করলে, ক্লাস করে তুমি কতগুলো সেমিস্টার দিলে, তুমি তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এর আগে কি, ওসব কোনো ব্যাপার নেই। তুমি ঢুকো, টেস্ট দাও, এন্ট্রান্সে দাও, তুমি একটা মিনিমাম যদি দেখে যে তুমি তোমার প্রস্তুতি আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ভালো, এটা খুবই ভালো। সেটাই, ঠিক আছে। মানে এইটা মনে রাখবে সবসময়, এরকম কোনো ব্যাপার নেই কে যে সাবজেক্টেরই হোক, আমাদের কত রকম বিষয়ে ইন্টারেস্ট থাকে। আমরা সায়েন্সে দেখো অনেকে সাহিত্য নিয়ে চর্চা করে, অন্য নানান জিনিস নিয়ে চর্চা করে। ঠিক একইভাবে যারা অন্য ফিল্ডে, তারা যদি মনে করে, তারা যদি একটু চেষ্টা করে একটু কয়েকদিন সময় দিয়ে, সায়েন্স একটু টেকনিক্যাল, তো ওই টেকনিক্যাল জিনিসটা একটু শিখতে হবে, কিন্তু সেটা একেবারেই সম্ভব। নলেজের কোনো বাউন্ডারি নেই, নলেজের কোনো লিমিটেশন নেই, কিচ্ছু নেই। থ্যাংক ইউ স্যার, এটা বলে দেবো সমৃদ্ধিকে, একটু আগে লিখ করেছি। শিওর। তো ঠিক আছে, তোমরা আর ওদের যদি কোনো তুমি আমার ইমেল অ্যাড্রেসটা ওদের দিও, ওরা যেন ইমেলে আমাকে প্রশ্ন করে, আমার কোন আমি ঠিক উত্তর দেবো। ঠিক আছে, জিমেলটা দেবো তো? জিমেলটা দিও, রাইট, এক্স্যাক্টলি জিমেলটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। এটা তো আরো সেই একই রকম বিএসসি ফার্স্ট ইয়ারে আপনার ক্লাস করতাম, সেইগুলোই বারবার মনে পড়ে যায়। ঠিক আছে, না না ঠিক আছে। ও তুমি তো আমাদের মানে তোমাদের টিচার কিন্তু আমাদের খুব প্রিয় ছাত্রী। হ্যাঁ, অতএব তোমরা খুব ভালো যে এরকম টিচার পেয়েছো, যে এত ইন্টারেস্টেড এবং যে এত সিরিয়াসলি এই স্টুডেন্ট নার্চারিংটাকে নেয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়ালিটি, ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়ালিটিটা। শুধু রিসার্চ করলে হয় না, কিন্তু স্টুডেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে ভীষণ ইম্পর্টেন্ট। এই নিয়ে ফাইনম্যানের অসাধারণ সব লেখা আছে, তোমরা সেগুলো পড়ো। এগুলো তো স্যার আপনাদের থেকেই শিখেছি। না সেটা ঠিক, কিন্তু যাই খুব ভালো। মানে স্যার একটা সত্যি কথা বলছি, মানে আপনি বা এডিজি স্যার, মানে আমি ভাবি যে সারাদিন এত কিছু করে, মানে এরকম বয়সও, তারপরে আবার বাড়িতে এসে একদম পারফেক্টলি চেয়ার টেবিলে বসে একই রকম এনার্জি নিয়ে ক্লাস নিচ্ছেন, এগুলো মানে খুব ইন্সপায়ারিং। তখন আমারও মনে হয় যে আমাকে ওরকম করতে হবে। না একদম অ্যাবসলিউটলি না, তোমরা তো তুমি তো করো, আমি শুনেছি, খুব ভালো, ভেরি গুড, খুব ভালো। এই যে প্রোগ্রামটা অর্গানাইজ করেছো, এটাও তো বিরাট ব্যাপার। প্লাস তুমি ক্লাসে খুব নানান রকম জিনিস পড়াও, বলো, তোমার অনেক ইউটিউব ভিডিও আছে আমি জানি, খুব ভালো, ভেরি গুড।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে আজকে তো অনেকটা রাতও হয়ে যাচ্ছে, তাহলে আজকের মতো আমরা এখানেই একদম। শেষ করছি। তুমি সবাইকে বলো ওরা যেন যদি কোনো প্রশ্ন থাকে যেন আমার কাছে নিঃসংকোচে ওরা বলে, আমি ইয়ে করবো ডেফিনেটলি ওদের সঙ্গে। আমি শেয়ারিংটা ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ 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 স্যার। শেয়ারিংটা ক্লোজ করে দিলাম আমি, এবং তোমরা ইয়ে করো, ডেফিনেটলি আমাকে কোনো প্রশ্ন হলে একবার জানিও, ঠিক আছে? তোমার যার যা প্রশ্ন আছে, ঠিক আছে? ওকে, ভালো থেকো সবাই। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আপনিও। গুড নাইট। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট, ভালো থেকো। স্টুডেন্টরাও সবাই ভালো থাকিস। শেষ করছি কলটা।